আচ্ছা। আচ্ছা ঠিক আছে। আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ, আচ্ছা। যে দেখো মানে আমি এক্সট্রিমলি সরি খুব বাজে হলো আরকি। হ্যাঁ, তো যাই হোক আমি এইটা দেখে স্যারেরই পিপিটি দেখে পড়াতে হবে। আমার মনে হয় পেন ট্যাবটা খারাপ হয়ে গেছে। তো আগের দিন হওয়ার পর আমি চেষ্টা করেছিলাম ইভেন এই ১০ মিনিট আগেও চেষ্টা করলাম। ভালোই হচ্ছিল। কিন্তু একসাথে যখন সবকিছু কানেক্ট হচ্ছে তখন হ্যাং করে গিয়ে মানে যা-তা হচ্ছে। মানে আমি আমার সাথে যে রুমমেট থাকে আমি তার ল্যাপটপ নিয়েও চেষ্টা করলাম। আর সেটাতে তো আরোই হচ্ছে না। যাই হোক ঠিক আছে। কিন্তু ক্লাস তো অফ করা যাবে না। আমি পড়িয়ে দিই বরং একটু বেশি পড়ানো হয়ে যাবে। বাট লিখে পড়ানোটা হচ্ছে না। নেক্সট ক্লাসের আগে কিছু একটা ব্যবস্থা অবশ্যই করে নেবা। নইলে স্যার পড়াবে। যাই হোক। ঠিক আছে। তাহলে দেখো আজকে তাহলে আমরা যেটা পড়বো পার্টিকেল রোটেটিং সরি প্রবলেমস ইন পোলার কোঅর্ডিনেটের লেকচার 3 হ্যাঁ? তো লেকচার 3 তে যেটা পড়বো সেটা হচ্ছে মেইনলি আমরা অ্যাকচুয়াল সিস্টেমে ঢুকে যাবো যেটা হচ্ছে রিজিড রোটার যেটা বেসিক্যালি একটা মানে 2 ডাইমেনশনাল প্রবলেম। 2 ডাইমেনশনাল প্রবলেম কেন? তার কারণ হচ্ছে রিজিড রোটার এই কথাটার মানেই বোঝা যাচ্ছে যে রিজিড মানে তার কিছু একটা রিজিড হয়ে থাকবে। অবশ্যই বন্ডই রিজিড হয়ে থাকবে। বন্ড মানে কি? মানে একটা কিছু ঠিক মানে ধরে নেওয়া হচ্ছে যে একটা পার্টিকেল যেটা কন্টিনিউয়াসলি মুভ করছে কোনো একটা পার্টিকুলার মানে কিছুকে একটা সেন্টার করে তো তার মানে সেই সেন্টারের সাথে ওই পার্টিকেলটার একটা ডিস্টেন্স আছে যে ডিস্টেন্সটাকে বলা হচ্ছে বন্ড লেন্থ বা যেটাকে মানে একটা মানে আর রেডিয়াসের একটা সারফেসের উপর পার্টিকেলটা ঘুরছে সেই জন্য এই সিস্টেমকে অনেক সময় রিজিড রোটার অথবা বলা হয় a free particle rotating on the surface of a sphere of fixed radius এবার রেডিয়াসটা যেহেতু ফিক্সড আছে মানে ধরে নেওয়া হচ্ছে যে ডিউরিং দ্য রোটেশন অফ দ্য পার্টিকেল দ্য বন্ড লেন্থ ডাজ নট চেঞ্জ বন্ড লেন্থ বা রেডিয়াস যেটা সেটা ডাজ নট চেঞ্জ সেই জন্য এটাকে রিজিড বলা হচ্ছে এই কথাটার মানেই বোঝা যাচ্ছে তো সেটাই এখানে লেখা আছে যে রোটেশনাল যে যে এখানে সেটাই লেখা আছে যে দিস ইজ এ রোটেটর হুজ বন্ড লেন্থ ডাজ নট চেঞ্জ ডিউ টু রোটেশন আচ্ছা এবার এই তো রিজিড রোটার থেকে আমরা কি পাই মানে বেসিক্যালি মানে রিজিড রোটারকে আমরা যদি মানে কেমিস্ট্রি রেসপেক্টে দেখি তাহলে কি হবে মানে বেসিক্যালি একটা ডাইঅ্যাটমিক মলিকুল সেই ডাইঅ্যাটমিক মলিকুলের যদি রোটেশনাল মোশনটা দেখি সেটাকে রিজিড রোটার হিসাবে আমরা মডেল করতে পারি তো সেইটা দিয়েই এখানে শুরু করা হয়েছে যে রোটেশনাল মোশন অফ এ ডাইঅ্যাটমিক মলিকুল ক্যান বি মডেল বাই দিস রিজিড রোটার মডেল আচ্ছা। এবার তাহলে বোঝাই যাচ্ছে যে কি হচ্ছে যে তাহলে ডাইঅ্যাটমিক মলিকুল যখনই বলা হলো তার মানে দুটো অ্যাটম আছে। তাহলে দুটো অ্যাটম যদি এরকমভাবে থাকে যে M1 মাসের একটা অ্যাটম আর M2 মাসের একটা অ্যাটম যদি এইভাবে থাকে তাহলে তাহলে তারা ঘুরছে মানেটা কি? মানে এইখানে বেসিক্যালি 2 পার্টিকেল প্রবলেম একটা হয়ে যাচ্ছে। এবার এরপরে আমরা যখন হাইড্রোজেন অ্যাটম পড়বো বা তারপরে যখন আরো অনেক কিছু পড়বো তখন সবসময় দেখবে যে যখনই দেয়ার ইজ মোর দ্যান ওয়ান পার্টিকেল তখন আর সিস্টেমকে সলভ করা যাচ্ছে না মানে বেশ কঠিন হয়ে পড়ছে তার মানে আর তারপরে যদি সেই দুটো পার্টিকেলের মধ্যে কোনো ইন্টারাকশন থাকে তাহলে তো আরো কঠিন হয়ে পড়ছে সেই জন্য সবসময় যেটা করতে হবে যখনই আমরা টু পার্টিকেল এই মোর দ্যান ওয়ান পার্টিকেল প্রবলেম দেখবো সেটাকে এফেক্টিভ ওয়ান পার্টিকেল প্রবলেমে কনভার্ট করতে হবে তো এই ডাইঅ্যাটমিক মলিকুলের ক্ষেত্রেও আমরা সেরকম করব মানে বেসিক্যালি এই টু পার্টিকেল প্রবলেমকে একটা ওয়ান পার্টিকেল প্রবলেমে কনভার্ট করব তাহলে দিস টু পার্টিকেল প্রবলেম ক্যান বি রিডিউস টু অ্যান এফেক্টিভ ওয়ান পার্টিকেল প্রবলেম সেটা কি করে করতে পারি সেইটা হচ্ছে একটা হচ্ছে কোঅর্ডিনেট ডিফাইন করা হয় যেটা এর পর থেকে মানে এটা অনওয়ার্ডস ভীষণ ইউজ হবে একটা কোঅর্ডিনেট ডিফাইন করা হয় ডিপেন্ডিং অন দ্য মাস অফ দ্য দ্যাট টু পার্টিকেল আর কি যে কোঅর্ডিনেটটাকে বলা হয় সেন্টার অফ মাস কোঅর্ডিনেট যার শর্তটা হচ্ছে যদি তোমার সেই সেন্টার অফ মাস কোঅর্ডিনেট থেকে ওই মাসের ডিস্টেন্স R1 হয় এবং মাস যদি M1 হয় এবং আরেকটা যে মাস তার মাস যদি M2 হয় এবং তার সেন্টার অফ মাস কোঅর্ডিনেট থেকে তার ডিস্টেন্স যদি R2 হয় তাহলে কন্ডিশনটা হচ্ছে M1 R1 শুড বি ইকুয়ালস টু M2 R2 এইটা হতে হবে মানে এমনভাবে আমাকে কোঅর্ডিনেটটাকে ফিক্সড করতে হবে যাতে করে M1 R1 ইকুয়ালস টু M2 R2 হয় তার মানে R1টা যদি ছোট হয় তাহলে Mটাকে বড় হতে হবে
M1টাকে বড় হতে হবে এবং R2টা যদি বড় হয় তাহলে M2টাকে ছোট হতে হবে, তবে ওই M1 R1 ইকুয়ালস টু M2 R2 এটা মানবে। তার মানে এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে ডেফিনেশন অফ সেন্টার অফ মাস কোঅর্ডিনেট, যেখানে M1 R1 ইকুয়ালস টু M2 R2 হতে হবে। তার মানে এটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে R1 যদি ছোট হয় M1টাকে বেশি হতে হবে। তার মানে আমি ওই কোঅর্ডিনেটটাকে অবশ্যই যে ভারী অ্যাটম যেটা হেভিয়ার অ্যাটম আছে তার দিকে ঘেঁষে নেব, যাতে করে তার থেকে ডিস্টেন্সটা ছোট বাট তার মাস অনেক বেশি, সো দ্যাট M1 ইন্টু R1 শুড বি ইকুয়ালস টু আদার মাস এবং তার ডিস্টেন্সের মাল্টিপ্লিকেশন M2 R2 হয়। এইটা হচ্ছে সেন্টার অফ মাস কোঅর্ডিনেট। এবার আমি কি ধরবো? আমি ধরবো যে বেসিক্যালি আমার যেন ওই দুটো পার্টিকেল সেন্টার অফ মাস কোঅর্ডিনেটে বসে আছে একসাথে করে, ওই দুটো পার্টিকেল ঘুরছে না, অ্যাকচুয়ালি সেন্টার অফ মাস কোঅর্ডিনেটটা ঘুরছে। ঘুরুক বা ট্রান্সলেশনাল মোশন হোক বা যা খুশি হোক, সব কিছুই সেন্টার অফ মাসটা করছে, মানে ওই 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 একটা অ্যাক্সিসে দুটো পার্টিকেল অ্যাজ ই বেঁধে আছে। এবার ওই পার্টিকেল দুটো কিছু করছে না, মাসই করছে, মানে এই পার্টিকুলার অ্যাক্সিসটা ধরো এ ধরে সরছে, মানে M2টাও ধরো ধরো মানে এ সরে এই জায়গাটা আসলো, তাহলে এই জায়গাটা আসলো মানে M2টাও ঠিক এতটা সরে আসলো এইদিকে, M1টাও এতটা সরে আসলো এইদিকে, অ্যাজ ইফ M1 M2টা পুরো ফিক্সড হয়ে একদম ওই অ্যাক্সিসটার সাথে পুরো বেঁধে বসে আছে। এবার যা হচ্ছে অ্যাক্সিসটা অ্যাজ ইফ সরছে, অ্যাক্সিসটা কিছুটা পরিমাণ সরছে, তার জন্য সে এক্স্যাক্টলি সেই পরিমাণ M2টাও সরছে, এক্স্যাক্টলি সেই পরিমাণ M1টাও সরছে। এইটাকে বলে একটা টু পার্টিকেল প্রবলেমকে তুমি এফেক্টিভ ওয়ান পার্টিকেল প্রবলেমে কনভার্ট করলাম, এটাকে বলে। আচ্ছা, এবং অ্যাজ দ্য বন্ড ইজ রিজিড, মানে অ্যাজ দ্য রোটার ইজ রিজিড, তাহলে আর একটা রিলেশন কি পাওয়া যাবে, মানে এটাই ধরো ফার্স্ট রিলেশন, তারপরে আমি অন্য যে ডেফিনেশনটা বললাম সেটা আস্তে আস্তে আসছি, যে R1 প্লাস R2 সেটা ইকুয়ালস টু R0 হবে। R0টা যেখানে ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থ, মানে আমি এটা ডাইঅ্যাটমিক মলিকুল ধরছি, তাহলে ডাইঅ্যাটমিক মলিকুলের ইনিশিয়াল একটা বন্ড লেন্থ আছে যেটা ধরো R0, সেটা R0 আছে। এবার আমি একটাকে ওই সেন্টার অফ মাসকে ডিফাইন করেছি এবং সেই অনুযায়ী আমি R1 R2কে দুটোতে ভেঙে ফেলেছি, এবং তাহলে কি হবে, R1 প্লাস R2 ইকুয়ালস টু R0। এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। এবং এখানে আরো কিছু লেখা আছে, দ্য মলিকিউল ইজ রোটেটিং অ্যাবাউট দ্য সেন্টার অফ মাস, যেগুলো আমি এতক্ষণ বললাম। R1 and R2 আর দ্য ডিস্টেন্স অফ দ্য মাস পয়েন্টস M1 and M2 ফ্রম দ্য সেন্টার অফ মাস রেসপেক্টিভলি, সো দ্যাট কি করতে হবে, যে ফ্রম দ্য ডেফিনেশন অফ সেন্টার অফ মাস M1 R1 ইকুয়ালস টু M2 R2 হবে। তার মানে কি R1 বাই R2 ইকুয়ালস টু M2 বাই M1 হবে। এখান থেকে এটা পাওয়া যাচ্ছে, মানে যেটা আমি বললাম, যেটা এমনভাবে এটাকে সেট করতে হবে যাতে করে যদি R1টা ছোট হয় তাহলে M1টাকে বেশি হতে হবে, তার মানে সেন্টার অফ মাসটা সবসময় হেভিয়ার অ্যাটমের দিকে থাকবে। আর যদি দুটো ইকুয়াল অ্যাটম হয়, যেমন ধরো এই হাইড্রোজেন যদি হয়, H2 মলিকুল যদি হয়, তাহলে একদম মাঝামাঝি হবে, তাহলে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, HI বা HCl হলে কি হবে, ক্লোরিনের দিক ঘেঁষে বা আয়োডিনের দিক ঘেঁষে সেন্টার অফ মাসটাকে নিতে হবে, এটা ব্যাপার। তাহলে এই ইকুয়েশন 1 ছিল R1 প্লাস R2 ইকুয়ালস টু R0, তাহলে এখান থেকে R1 কে আমরা লিখতে পারি R0 মাইনাস R2, ধরো এটা লিখতে পারি। আর বা রাদার উল্টোটা, R2টাকে লিখতে পারি R0 মাইনাস R1। আর আরেকটা রিলেশন যেটা পেলাম সেটা হচ্ছে এইটা। তাহলে এবার এই ওই 1 আর 2 নম্বর ইকুয়েশন থেকে আমরা লিখতে পারি M1 R1 ইকুয়ালস টু M2 ইন্টু R2 এর জায়গায় R0 মাইনাস R2, তাহলে M2 ইন্টু R0 মাইনাস M2 ইন্টু R1 হয়ে গেল। তাহলে এবার এই R1 রিলেটেড সমস্ত পার্টগুলোকে বাঁ দিকে নিয়ে চলে আসো, তাহলে M1 প্লাস M2 R1 হয়ে গেল ইকুয়ালস টু M2 ইন্টু R0। তাহলে এখান থেকে R1 বেরিয়ে আসবে M2 বাই M1 প্লাস M2 ইন্টু R0, এইটা পেলো। একই রকম ভাবে R2টা বের করা যাবে। R2টা কি, R2 হচ্ছে R0 মাইনাস R1, এখন R1 এসে গেছে, তাহলে এখন R2টা হচ্ছে R0 মাইনাস R1। এবার এই R0 আছে, এবার R1টা অলরেডি এই ইকুয়েশন 3তে বার করে রেখেছি, তাহলে এই R1 এর জায়গায় এই জিনিসটা বসিয়ে দিলাম, তাহলে আমার R0 কমন চলে গেল, তাহলে আসে হচ্ছে 1 মাইনাস M2 বাই M1 প্লাস M2 ইন্টু R0।
এটা হলো। আচ্ছা, এইবার এখানে কি, তাহলে এখান থেকে R2টা এটা হয়ে গেল। এবার এই যে এখানে এবার এটাকে ভেতরটাকে সিম্পলিফাই করে ফেলি, তাহলে নিচে যদি m1 প্লাস m2 থাকে তাহলে m1 প্লাস m2 মাইনাস m2, m2 m2 কেটে গেল, বেসিক্যালি R2টা হয়ে গেল m1 বাই m1 প্লাস m2 ইন্টু R0। তাহলে দেখো R1টা কি হচ্ছে, R1 এর সাথে মাস অফ m2, মানে R1টা ইজ রিলেটেড টু মাস অফ মানে সেকেন্ড পার্টিকেল আর কি m2, আর R2টা রিলেটেড টু m1 করে। যাই হোক, এটা সেটা খুব একটা ইম্পর্টেন্ট কিছু না, ব্যাপারটা হচ্ছে এই R1 আর R2 আমি বের করে রাখলাম, ঠিক আছে। আচ্ছা, এইবার এইখানে একটা ব্যাপার আছে, যখনই আমরা এই রোটেশনাল মোশন নিয়ে, আগেও যখন রোটেশনাল মোশন নিয়ে হতো তখন অতটা খেয়াল করনি, বাট করেছি কিনা জানি না, আমরা যখন ফিজিক্সে পড়েছি, যখনই রোটেশনাল মোশন নিয়ে কথা বলি, মানে লিনিয়ার মোশন নিয়ে যখন কথা বলি, তখন তো মাস এগুলো নিয়ে কথা হয়, কিন্তু যখনই রোটেশনাল মোশন নিয়ে কথা বলতাম তখন একটা ইম্পর্টেন্ট প্রপার্টি খুব ক্রুশিয়াল রোল প্লে করতো, যেটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। সেই মোমেন্ট অফ ইনার্শিয়াটা কি, যে মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা কিভাবে লিখতে পারি, সাম ওভার আই এম আই আর আই স্কোয়ার, যেখানে বেসিক্যালি ওই এম আই গুলো হবে হচ্ছে গিয়ে ধরো মানে আমার ওই মানে মাস অফ মানে যদি অনেকগুলো পার্টিকেল থাকে তাহলে এম আইটা হবে বেসিক্যালি মাস অফ আইথ পার্টিকেল, আর আর আইটা হবে কোনো একটা মানে সেন্টার অফ মাসের থেকে ওই পার্টিকুলার পার্টিকেলের যে ডিস্টেন্সটা হবে সেটা যদি আর আই হয়, তাহলে ওই সিস্টেমের যে মোমেন্ট অফ ইনার্শিয়া সেটাকে ডিফাইন করা যায় সাম ওভার আই এম আই আর আই স্কোয়ার, এইভাবে। এখানে সেটাই লেখা আছে যে when we deal with rotational kinetic energy then moment of inertia plays a crucial role, এইটা। আচ্ছা, তাহলে in our case moment of inertia is given by m1 I equals to m1 r1 square plus m2 r2 square equals to m1 into এই r1 স্কোয়ার মানে হবে, r1 স্কোয়ার মানে আগে বার করে রেখেছি, এটা r2 মানেও বার করে রেখেছিলাম, সেগুলো যদি বসিয়ে দিই, বসিয়ে দিয়ে দেখো এখানে চলে আসছে m1 m2 স্কোয়ার বাই m1 প্লাস m2 হোল স্কোয়ার প্লাস m2 m1 স্কোয়ার বাই m1 প্লাস m2 হোল স্কোয়ার ইন্টু r0 স্কোয়ার কমন চলে যাচ্ছে। এবার এইটাকে যদি ভেতরটাকে সিম্পলিফাই করি, আলটিমেটলি থেকে যাবে m1 m2 বাই m1 প্লাস m2 ইন্টু r0 স্কোয়ার। এই m1 m2 বাই m1 প্লাস m2টা কি, এটা হচ্ছে কি রিডিউসড মাস মিউ, আমরা জানি, তার মানে I ইকুয়ালস টু মিউ আর স্কোয়ার। মানে বেসিক্যালি যখন যখন মোর দ্যান ওয়ান পার্টিকেল প্রবলেম হবে তখন মোমেন্ট অফ ইনার্শিয়া আলটিমেটলি এফেক্টিভ মাসের উপর ডিপেন্ড করে যাবে, যে এফেক্টিভ মাসটা মানে কি, যার মধ্যে বেসিক্যালি সবকটা পার্টিকেলেরই আর কি মাস ইনভলভ আছে। তো মোমেন্ট অফ ইনার্শিয়াটা এইভাবে বের করে নেওয়া হলো, যেটা হবে এই পার্টিকুলার কেসে এটা হবে মিউ r0 স্কোয়ার, এটা বেরিয়ে গেল। আচ্ছা, এবার তাহলে কি হলো, তাহলে রোটেশনাল মোশনটাকে মোটামুটি বুঝে নিলাম। কি হলো দেখো, যে আমরা পড়তে চলেছি রিজিড রোটার প্রবলেম, এবং যেখান থেকে কেমিস্ট্রির সাথে যদি রিলেট করে ভাবি তাহলে একটা ডাইঅ্যাটমিক মলিকুলকে রিজিড রোটার প্রবলেম হিসেবে আমরা কনসিডার করতে পারি। এবার ডাইঅ্যাটমিক মলিকুল মানে দুটো অ্যাটম আছে, তার মানে টু পার্টিকেল প্রবলেমকে সলভ করা যায় না, যেটাকে আমাদেরকে করতে হবে এফেক্টিভ ওয়ান পার্টিকেল প্রবলেমে কনভার্ট করতে হবে। তার জন্য আমরা ওই সেন্টার অফ মাস কোঅর্ডিনেট, আবার কি আসলো দেখি, তার জন্য আমরা ওই, আচ্ছা যে আসলো ওই বেসিক্যালি কি, তার জন্য আমি বলে দিই, আজকেও মানে আমার ওই ল্যাপটপ হ্যাং করে যাচ্ছে, বেসিক্যালি আমি যে পেন ট্যাবটাই লিখি ওটা মানে নষ্ট হয়ে গেছে। তো মানে আমি আগেও চেষ্টা করেছি, কিন্তু তখন সব কিছুই ঠিক ছিল, কিন্তু একসাথে যখন ইন্টারনেট প্লাস এই ট্যাব এই সব কিছু যখন একসাথে মানে মানে কানেক্ট করা হচ্ছে, আলটিমেটলি এটা পুরো মানে হ্যাং করে যাচ্ছে, তো খুবই বাজে অবস্থা আর কি, কাজ করছে না। তো যে কারণে আমাকে আজকেও এই পিপিটি দিয়েই ম্যানেজ করতে হচ্ছে, এবং নেক্সট ক্লাসের আগে আমি ঠিক করে নেব, যদি না হয় তাহলে স্যার পড়াবে, আমি আর পড়াতে পারবো না, আর কি করবো এখান থেকে আমি। তো সেই জন্য আমি পিপিটিতেই পড়াচ্ছি, আশা করি অসুবিধা হবে না, হলে আমাকে বলো, আর নইলে স্যারের মানে 10টা ভিডিও অ্যাভেলেবেল, কোনো অসুবিধা হবে না। যাই হোক, তাহলে এই তাহলে রোটেশনাল মোশন নিয়ে যেটা বলছিলাম, যে যে তাহলে টু পার্টিকেল প্রবলেমকে একটা এফেক্টিভ ওয়ান পার্টিকেল প্রবলেমে কনভার্ট করতে হবে, সেটা করার জন্য আমাদেরকে একটা কোঅর্ডিনেট ডিফাইন করতে হয়, যেটাকে বলে সেন্টার অফ মাস কোঅর্ডিনেট, এবং তার একটা পার্টিকুলার ডেফিনেশন আছে, যে ডেফিনেশনটা হচ্ছে এইটাই, m1 r1 ইকুয়ালস টু m2 r2, এবং এই রিলেশনটা এবং r1 প্লাস r2 ইকুয়ালস টু r0, এই দুটো রিলেশনকে কাজে লাগিয়ে আমরা আলটিমেটলি আর একটা ইম্পর্টেন্ট
মানে প্রপার্টি টু আন্ডারস্ট্যান্ড এনি রোটেশনাল মোশন, সেটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, সেটাকে ডিফাইন করলাম। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল, এইটুকু আমাদের হলো। এখন আমাদের একটা এফেক্টিভ ওয়ান পার্টিকেল প্রবলেম, সেটাকে আমরা সলভ করব কোয়ান্টাম মেকানিক্যালি সলভ করব। তাহলে তার জন্য আমাদের কি করতে পারতে হবে, এবার আমাদের হ্যামিল্টনিয়ানটাকে লিখতে পারতে হবে। হ্যামিল্টনিয়ান মানেই আমাদের কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি লাগবে। এবার এটা তো একটা রোটেশনাল মোশন, মানে এটা কন্টিনিউয়াসলি একটা পার্টিকেল রোটেট করছে ইন এ সারফেস, যার বন্ডটা ফিক্সড, বন্ড লেন্থ, বা তুমি ধরো বলতে পারো যে একটা ডায়োটমিক মলিকুল যেটা সেন্টার অফ মাসের রেসপেক্টে কন্টিনিউয়াসলি রোটেট করছে, কিপিং দ্য ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থ ফিক্সড, এটা ব্যাপার। তাহলে আমার এখানে পুরোটাই যেহেতু রোটেশনাল মোশন, তার মানে এখানে পোটেনশিয়াল এনার্জির কোনো ব্যাপার নেই, পুরো এনার্জিটাই কাইনেটিক এনার্জি। তাহলে এবার আমার হ্যামিল্টনিয়ান তৈরি করতে পারতে হবে। তাহলে হ্যামিল্টনিয়ান অপারেটর ফর রিজিড রোটার হবে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। এবার পোটেনশিয়াল এনার্জি হচ্ছে 0 ফর রিজিড রোটার, যেটা বললাম, তাহলে শুধুটাই কাইনেটিক এনার্জি। আচ্ছা, রোটেশনাল কাইনেটিক এনার্জি কি হয়? রোটেশনাল কাইনেটিক এনার্জি হয় আমরা জানি L²/2I, আই আমরা বার করে রেখেছি। তাহলে এটা যদি রোটেশনাল কাইনেটিক এনার্জি হয়, তাহলে এবার আমি টাইম ইন্ডিপেন্ডেন্ট শরোডিঞ্জার ইকুয়েশনটাকে আমরা লিখতে পারবো, যেটা হচ্ছে H psi equals to E psi, এখানে psi না লিখে আমি y ধরে নিলাম, তাহলে Hy equals to Ey। আচ্ছা, H হচ্ছে L²/2I psi, যে একটু আগে লিখেছি, কারণ পোটেনশিয়াল এনার্জি 0, বারবার একই কথা বলছি। তাহলে L²/2I psi, y equals to Ey, এটা হলো। আচ্ছা, এইবার আমাকে এটাকে সলভ করতে হবে। আচ্ছা, এবার এটা আমরা আগের দিন এইটা নিয়ে যথেষ্ট আলোচনা করেছি, যে যখনই এই টাইপের মোশনে চলে আসব, আমরা বেসিক্যালি পোলার কোঅর্ডিনেট সিস্টেমে চলে আসব। কারণ কার্টেসিয়ান কোঅর্ডিনেটে আমরা থাকতেই পারি, থাকলেও কিন্তু আমাদের তো আলটিমেটলি সলভ করতে হবে সেপারেশন অফ ভেরিয়েবল দিয়ে এবং দিয়ে তোমার হচ্ছে বাউন্ডারি কন্ডিশন দিয়ে। কার্টেসিয়ান কোঅর্ডিনেটে মানে রোটেশনাল সিস্টেমের ক্ষেত্রে কার্টেসিয়ান কোঅর্ডিনেটের বেসিক্যালি কোনো প্রপার বাউন্ডারি কন্ডিশন নেই, যেটা পোলার কোঅর্ডিনেটে আছে। সেই জন্য আমরা পোলার কোঅর্ডিনেটে চলে এসেছিলাম, আগের দিনই বলেছিলাম। তাহলে এবং সেখানে বলেছিলাম যে পোলার কোঅর্ডিনেটের কি করে মানে ট্রান্সফরমেশনটা হচ্ছে কার্টেসিয়ান থেকে পোলার। 2 ডাইমেনশনে বলেছিলাম, 3 ডাইমেনশনে বোঝাই যাচ্ছে যে আর একটা করে জিনিস অ্যাড হয়ে যাবে, জিনিসটা আরো কঠিন হয়ে যাবে, এরকম একটা ব্যাপার হবে। তাহলে সেটাই যদি করা হয়, তাহলে ওই যে L² অপারেটর মানে কি, Lx² প্লাস Ly² প্লাস Lz²। Lx² মানে কি, Lx মানে আগের দিন মানে Lx অপারেটর মানে কি, আগের দিন বলেছিলাম Lx অপারেটর মানে তোমার হচ্ছে বেসিক্যালি যেটা মানে Lx অপারেটর মানে তোমার ছিল হচ্ছে y ইন্টু ডেল ডেল জেড মাইনাস জেড ইন্টু ডেল ডেল ওয়াই, এটা হবে। আচ্ছা, এটা যদি হয়, তাহলে ওই ডেল ডেল জেড আর ডেল ডেল ওয়াই এই কার্টেসিয়ান থেকে পোলারে করা যায়, আর ওয়াই আর জেড এর কার্টেসিয়ান থেকে পোলার আমরা জানি কি হবে, 3 ডাইমেনশনে লিখে ফেলতে পারবো, ওই ছবিটা আঁকলেই লিখে ফেলতে পারবো। তাহলে এই পুরো জিনিসটাকে আমাকে প্রথমে Lx বার করতে হবে, সেখান থেকে আবার অনেক ডেরিভেটিভ করে ডিফারেন্সিয়েশন করে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করে Lx² বার করতে হবে। একইভাবে Ly কি হবে, জেড ডেল ডেল এক্স মাইনাস এক্স ডেল ডেল জেড, সেই ডেল ডেল এক্স ডেল ডেল জেড বার করতে হবে, এক্স আর ওয়াই কে লিখতে হবে, করে সেখান থেকে Ly² বার করতে হবে, অ্যান্ড সো অন ফর Lz, একইভাবে বার করতে হবে। বুঝতেই পারছো একটা বিশাল বড় কিছু একটা ব্যাপার হবে, যেখানে আর পার্টটাকে ফিক্সড করে দেবো, দিয়ে আমি ওই L² মানে Lx² মানে ওটা শুধু থিটা ফাই দিয়েই আসবে, ইভেন ওখানে আর পার্ট আসবেও না। তো Lx² প্লাস Ly² প্লাস Lz² এই তিনটেকে যোগ করব, করে আলটিমেটলি আমি L²টাকে এইটাতে পাবো ইন পোলার কোঅর্ডিনেট। বোঝা গেল তো? তাহলে কি হলো, কি করে এটা পেয়েছি? আগের দিন আমরা দেখিয়েছি কার্টেসিয়ান থেকে কি করে পোলারে যাওয়া যায়, এটা আমরা দেখেছি। 2 ডাইমেনশনে দেখিয়েছিলাম, অবভিয়াসলি ওটাকে 3 ডাইমেনশনেও করা যাবে। কি করে হবে? আগের দিন শুধু আর থিটা দিয়ে দেখিয়েছিলাম, বা থিটা ফাই দিয়ে মনে হয় দেখিয়েছিলাম, ওটার সাথে আর একটা করে জিনিস অ্যাড হয়ে যাবে, ওই চেন রুলে আর একটা করে টার্ম অ্যাড হয়ে যাবে, এইটা। আচ্ছা, Lx Ly Lz কে কার্টেসিয়ানে আমরা ডিফাইন করেছিলাম। Lx মানে কি, Lx মানে হবে হচ্ছে y ডেল ডেল জেড মাইনাস জেড, ওই বাইরে একটা মাইনাস আইজ ক্রস থাকবে, ইন্টু y ডেল ডেল জেড মাইনাস জেড ডেল ডেল ওয়াই।
এই একটা থাকবে, কারণ এলএক্স যদি হয় পুরো ওয়াইজেড দিয়ে হবে। তাহলে যেভাবে কার্টেসিয়ান থেকে পোলারে আসে সেই চেন রুলকে ইউজ করে ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড বের করা যাবে ইন টার্মস অফ আর থিটা ফাই। এটার ক্ষেত্রে হয়তো থিটা আর ফাই হবে। ইন টার্মস অফ থিটা আর ফাই বের করা যাবে। সেটা যদি বার করতে পারি এলএক্স বেরিয়ে যাবে, এলওয়াই বেরিয়ে যাবে, এলজেড বেরিয়ে যাবে এইভাবে। তারপরে তার স্কোয়ার করতে হবে। স্কোয়ার মানে তো এখানে ডিরেক্ট স্কোয়ার করে দেওয়া যাবে না, ডেল টু বাই ডেল থিটা টু, ডেল টু বাই ডেল ফাই টু, এইগুলো আসবে। মানে বেসিক্যালি আর এক রাউন্ড অফ ডিফারেন্সিয়েশন আসবে, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। এই সমস্ত কিছু করে এলএক্স স্কোয়ার, এলওয়াই স্কোয়ার, এলজেড স্কোয়ার বার করা যাবে। তারপরে এল স্কোয়ার ইকুয়ালস টু ওই তিনটে সামেশন করব, করে আমি এল স্কোয়ারের এই পোলার কোঅর্ডিনেটের ফর্মটা পাবো, হুইচ ইজ মাইনাস এইচ কার স্কোয়ার ইন্টু 1/sin থিটা ডেল ডেল থিটা সাইন থিটা ডেল ডেল থিটা প্লাস 1/sin স্কোয়ার থিটা ডেল 2/del ফাই 2। এটা পাবো, এটা কিন্তু পাবো, যেখানে আটটা ফিক্সড করে দিয়ে শুধু থিটা আর ফাই দিয়ে এই পুরো জিনিসটা পাবো। তাহলে এটা যদি পাই, তাহলে এবার এই যে আমার যে টাইম ইন্ডিপেন্ডেন্স অরেঞ্জার ইকুয়েশন 7 যেটা লিখে রেখেছি সেখানে এই জিনিসটাকে বসিয়ে দেবো। তাহলে এটা হয়ে যাবে মাইনাস এইচ কার স্কোয়ার বাই 2i সাই ইন্টু এল স্কোয়ারের জায়গায় পুরো জিনিসটা। ওয়াইটা কি, এখানে ওয়াইটা বেসিক্যালি কোঅর্ডিনেটের ওপর ডিপেন্ড করবে। এখানে কোঅর্ডিনেট মানে থিটা আর ফাই, তাহলে ওয়াই ইজ এ ফাংশন অফ থিটা অ্যান্ড ফাই ইজ ইকুয়ালস টু ই ওয়াই থিটা ফাই। এবার এইটা হচ্ছে আমাদের আলটিমেট টাইম ইন্ডিপেন্ডেন্স অরেঞ্জার ইকুয়েশন ফর এ রিজিড রোটার সিস্টেম। তাহলে এইটাকে আমাদেরকে সলভ করতে হবে টু ফাইন্ড দ্য ওয়েভ ফাংশন, যে ওয়েভ ফাংশনগুলোকে আলটিমেটলি আমরা দেখবো একটা স্ফেরিক্যাল হারমোনিক্স বলা হয় এগুলোকে, অ্যান্ড দ্য এনার্জি আইগেন ভ্যালুস। এই দুটো জিনিস আমাদের বার করার জন্য এটাকে সলভ করতে হবে। এবার কি করে সলভ করব? নেক্সট সলভ হচ্ছে আমাদের সেপারেশন অফ ভ্যারিয়েবল করতে হবে। এটা এভাবে সলভ করব। তো সেটাই এখানে লেখা আছে। সেপারেশন অফ ভ্যারিয়েবল মানে কি, মানে এই ওয়াই থিটা ফাইকে আমরা লিখব যে এটা ফাংশন অফ থিটা অ্যান্ড ফাই, তো এটাকে লেখা যাবে থিটা থিটা অ্যান্ড ফাই ফাই মাল্টিপ্লিকেটিভলি সেপারেবল অফ থিটা পার্ট অ্যান্ড ফাই পার্ট। তাহলে থিটা থিটা অ্যান্ড ফাই ফাই। এইবার এই থিটা থিটা ফাই ফাইকে আমরা ওয়াই থিটা ফাই এর জায়গায় বসিয়ে দেব। তাহলে দেখো এই ইকুয়েশন 9 থেকে এই পুরো জিনিসটাকে অ্যাজ ইট ইজ লেখা হয়েছে, হয়ে এই ওয়াই থিটা ফাই এর জায়গায় থিটা থিটা ফাই ফাইকে বসানো হয়েছে। একই রকম ভাবে ডান দিকেও সেটা করা হয়েছে। এরপরে কি নেক্সট পার্টে আমরা কি করি? নেক্সট পার্টে আমরা করি যে এই থিটা পার্টটা, থিটা ডিপেন্ডেন্ট পার্টটা, থিটা পার্ট মানে পার্ট অফ দ্য ওয়েভ ফাংশনের উপর কাজ করবে যখন ফাইটা আমার কনস্ট্যান্ট থাকবে, আর ফাই ডিপেন্ডেন্ট পার্টটা ফাই এর ওপরে কাজ করবে যেখানে আমার থিটাটা কনস্ট্যান্ট থাকবে। তাহলে পরের লাইনে কি করা হয়েছে দেখো, ফাইটা কনস্ট্যান্ট আছে, ফাইটাকে কনস্ট্যান্ট রেখে এই পুরো থিটা ডিপেন্ডেন্ট পার্টটাকে, থিটা অপারেটরটাকে কাজ করানো হয়েছে থিটা পার্ট অফ দ্য ওয়েভ ফাংশনের উপর, যেটা থিটা থিটা। তাহলে ফাই ফাই কনস্ট্যান্ট, তারপরে 1/sin থিটা ডি ডি থিটা। এখন আমি শুধু থিটা পার্ট নিয়ে কাজ করছি, ফাইটা কনস্ট্যান্ট হয়ে গেছে, তাহলে আমার এখন আর পার্শিয়াল করার দরকার নেই, এখন এটা ডি হয়ে গেছে। ডি ডি থিটা সাইন থিটা ডি থিটা থিটা বাই ডি থিটা প্লাস, এই প্লাসটা এখানে হলো। এবার এই পুরো জিনিসটা দেখো ফাই মানে মানে এখানে তো সাইন স্কয়ার থিটাটা এখানে তো কনস্ট্যান্ট হয়ে গেল, এটা তো কিছু কাজ করে কিছু করবে না, আলটিমেটলি ডেল 2/del ফাই 2টা কাজ করবে। তাহলে ওই থিটা পার্টটাকে এবার কনস্ট্যান্ট রেখে দিলাম বাই সাইন স্কয়ার থিটা ইন্টু আবার ডেলটা ডি হয়ে গেল d2 ফাই ফাই বাই d ফাই 2 ইকুয়ালস টু এই মাইনাস এইচ কার স্কয়ার বাই 2i সাইকে ডান দিকে গুণ করে দিয়েছি, তাহলে মাইনাস 2ei বাই এইচ কার স্কয়ার থিটা থিটা ফাই ফাই। ঠিক আছে, এই লাইনটা সবাই বুঝতে পেরেছো? আমি এই জন্য খুব আস্তে আস্তে বলছি, কারণ আমি লিখে দেখাতে পারছি না, আমি এক্সট্রিমলি সরি, আমি বারবার বলছি। এই লাইনটা বোঝা গেছে? ঠিক আছে, এটা হলো। আচ্ছা, এইবার কি করব?
এই দেখো, এই যে আমরা ইকুয়েশন সলভ করছি, দেখো এটা কিন্তু কোথাও লাগবে না, অবশ্যই তোমাকে কোথাও বলবে না স্বরঞ্জার ইকুয়েশন সলভ করে দাও, বাট ওই জীবনে একবার দেখে নিতে হবে, ঠিক আছে? এবং এই জিনিসটা আমরা বারবার হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে বারবার করব, সেজন্য এইখানে একবার হাতে লিখে দেখিয়ে দিতে পারলে খুব ভালো হতো। বাট হাইড্রোজেন অ্যাটম যখন পড়াবো, আমি যদি পড়াতে পারি আলটিমেটলি, তখন ভালো করে, মানে এখন দেখালে হয়তো তখন আর হাতে লিখে দেখাতাম না, এখন যদি দেখাতে পারছি না তখন হাতে লিখে ভালো করে দেখাবো। আমি এক্সট্রিমলি সরি, আমি বারবার বলছি। তো যাই হোক, এটা হলো। আচ্ছা, এবার নেক্সট পার্টে কি করতে হয়? নেক্সট পার্টে দুদিকেই থিটা থিটা ফাই ফাই দিয়ে আমরা ভাগ করে দেব, দুদিকে এই ইকুয়েশনটাকে। তাহলে যদি ভাগ করে দিই, থিটা থিটা ফাই ফাই দিয়ে ভাগ করে দিলে ফাই ফাই কেটে গেল, তাহলে 1/থিটা থিটা হয়ে গেল, ইন্টু 1/সাইন থিটা থাকছে। বা দেখো ফাইটা তো এখানে কনস্ট্যান্ট, তাহলে ইজিলি তুমি ফাই ফাইটাকে কেটে দিতে পারবে। তাহলে তোমার শুধু তুমি থিটা থিটা ফাই ফাই দিয়ে ভাগ করছো, তাহলে নিচে একটা থিটা থিটা থেকে যাবে, করে বাকি যে পার্টটা একদম যা আছে তাই হলো, করে পরের পার্টের থেকে থিটা থিটাটা কেটে গেল কারণ ওটা কনস্ট্যান্ট, তাহলে নিচে একটা ফাই ফাই থেকে যাবে, সাইন স্কোয়ার থিটা d2 ফাই বাই d ফাই 2, আর এদিকে কি হবে, থিটা থিটা ফাই ফাই দুটোই কেটে গেল, কেটে গিয়ে যে এইটা থেকে গেল। নেক্সট পার্টে কি করতে হয় দেখো, দেখো কেন করতে হয় প্রথমত দেখো, বা প্রথম জিনিসটাতে দেখো, ঠিক আছে ভালো কথা, কোনো অসুবিধা নেই, পুরোটাই থিটা, কিচ্ছু নেই এখানে। পরের পার্টটাতে দেখো, দিস শুড বি পার্ট অফ ফাই, বাট এর মধ্যে একটা থিটা মিশে আছে। কিভাবে মিশে আছে? সাইন স্কোয়ার থিটা দিয়ে মিশে আছে। তাহলে হাউ টু গেট রিড অফ দিস? সাইন স্কোয়ার থিটা দিয়ে ভাগ করে দিই, তাহলেই আমাদের এটা কেটে যাবে, এটা শুধুমাত্র ফাই এর পার্ট হয়ে যাবে। তাহলে সেটাই করেছে, মানে সরি, ভাগ করে দেবে না, গুণ করে দিতে হবে। মাল্টিপ্লাইং বোথ সাইডস বাই সাইন স্কোয়ার থিটা। তাহলে এইটা হয়ে গেল ওপরে সাইন থিটা, 1/থিটা থিটা সাইন থিটা ডি থিটা, সাইন থিটা ডি থিটা থিটা, ডি থিটা থিটা বাই ডি থিটা, এটা হয়ে গেল, প্লাস 1/ফাই ফাই হয়ে গেল, সাইন স্কোয়ার থিটা কেটে গেছে, ইন্টু d2 ফাই ফাই বাই d ফাই 2 ইকুয়ালস টু, এদিকেও সাইন স্কোয়ার থিটা দিয়ে গুণ করেছি, তাহলে এটা থেকে গেল। এইবার দেখো, এই সেকেন্ড পার্টটা পুরোটাই ফাই এর পার্ট হয়ে গেছে, আর কিছু থিটা নেই। ফার্স্ট পার্টটা অলওয়েজ থিটা পার্ট ছিল, এখন সাইন স্কোয়ার থিটাটা সাইন থিটা হয়ে গেছে, কিন্তু সাইন স্কোয়ার থিটা দিয়ে গুণ করেছিলাম। আর এই দিকে এই জিনিসটা, এইটার মধ্যে একটা, মানে ডান দিকে জিনিসটার মধ্যে একটা থিটা ডিপেন্ডেন্সি এসে গেছে। তাহলে এইবার আমি পুরো যত থিটা ডিপেন্ডেন্স পার্ট আছে পুরোটাকে একদিকে করে ফেলি, একসাথে করে ফেলি রাদার, আর ফাইটাকে একসাথে। সেটাকে কি করেছি, এই যা ছিল সেটা ছিল, প্লাস এই ডান দিকে যে থিটা ডিপেন্ডেন্ট পার্ট জেনারেট হয়েছে সেটাকেও বাঁ দিকে নিয়ে চলে আসলাম, এটা প্লাস হয়ে গেল, আর এই পুরো ফাই ডিপেন্ডেন্ট পার্টটাকে ডান দিকে নিয়ে চলে গেলাম, তাহলে এটা -1/ফাই ফাই d2 ফাই ফাই বাই d ফাই 2। তাহলে থিটা ডিপেন্ডেন্ট পার্টটা পুরোটা বাঁ দিকে চলে গেল, আর ফাই ডিপেন্ডেন্ট পার্টটা পুরোটা ডান দিকে চলে গেল। তাহলে দুটো একদম সেপারেট দুটো ভাগ হয়ে গেল, আলাদা আলাদা, একটা সম্পূর্ণ থিটা ডিপেন্ডেন্ট, একটা সম্পূর্ণ ফাই ডিপেন্ডেন্ট। এইবার যখন এবার থিটা আর ফাই এই দুটো কি, এই দুটো কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট দুটো ভ্যারিয়েবল, কারণ এই দুটোই যদি আমরা ঠিক করে দেখি তাহলে দুটোই দেখতে পারবো এটা পারপেন্ডিকুলার দুটো ভ্যারিয়েবল, থিটা আর ফাই কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট। কিন্তু এই ইকুয়েশন 13 বলছে যে দুটো থিটা ডিপেন্ডেন্ট পার্টটা শুড বি ইকুয়ালস টু ফাই ডিপেন্ডেন্ট পার্ট। তাহলে এরকম ম্যাথামেটিক্যাল ইকুয়েশনের ক্ষেত্রে যখন দুটো কমপ্লিটলি মানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, একটা লেফট হ্যান্ড সাইডে আছে একটা রাইট হ্যান্ড সাইডে আছে, বাট তারা আবার ইকুয়াল, তাহলে সেটা কখন সম্ভব? যখন এই দুটো পার্ট আলাদা করে কোনো একটা কনস্ট্যান্টের সাথে ইকুয়াল হবে, যে কনস্ট্যান্টটা ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ থিটা অ্যান্ড ফাই, মানে যে কনস্ট্যান্টটার মধ্যে না থিটা থাকবে না ফাই থাকবে, কিচ্ছু থাকবে না, সেটা শুধুমাত্র একটা কনস্ট্যান্ট থাকবে, তখন আমরা বলতে পারবো যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু দ্যাট কনস্ট্যান্ট অ্যান্ড রাইট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু দ্যাট কনস্ট্যান্ট ইন্ডিপেন্ডেন্টলি, সেই জন্য লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, তখনই একমাত্র বলতে পারবো। কারণ দেখো থিটা আর ফাই এর মধ্যে তো কোনো ডিপেন্ডেন্সি নেই, সম্পূর্ণ দুটো আলাদা। আবার ইকুয়েশন বলছে যে দুটোকে ইকুয়াল হতে হবে, এবার আমি থিটাকে যেমন খুশি ভ্যারি করব, ফাইকে যেমন খুশি ভ্যারি করব, কিন্তু আমাকে এই দুটোকে ইকুয়াল হতে হবে।
থিটার ফাই তো ইন্ডিপেন্ডেন্ট, আমি তো এমন বলতে পারবো না যে বাবা থিটাকে আমাকে এইভাবে ভ্যারি করতে হবে যাতে করে ফাই এর এই পার্টটা ঠিক থাকে, এটা তো বলতে পারবো না, কারণ দুটো তো ইন্ডিপেন্ডেন্ট। কিন্তু এই ইকুয়েশন বলছে দুটোকে ইকুয়াল হতে হবে। সেটা একমাত্র সম্ভব তখনই যখন এই দুটো পার্ট আলাদা আলাদা করে একটা কনস্ট্যান্টের সাথে সমান হবে, যে কনস্ট্যান্টটার মধ্যে না থিটা আছে না ফাই আছে। তখন বলতে পারবো যে লেফট হ্যান্ড সাইডটা ওই কনস্ট্যান্টের সাথে সমান, রাইট হ্যান্ড সাইডটা ওই কনস্ট্যান্টের সাথে সমান, তার মানে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। তো সেটাই এখানে লেখা আছে। Left hand side is a function of theta only, right hand side is a function of phi only. For arbitrary values of theta and phi, this equation will be satisfied only when each side are separately equal to a constant which is independent of theta and phi. মানে এটাও এখানে লেখা উচিত ছিল, যাই হোক এটা তো সেইটাকেই লেখা হয়েছে যে এই যে থিটা ডিপেন্ডেন্ট পার্ট ইকুয়ালস টু মাইনাস অফ ফাই ডিপেন্ডেন্ট পার্ট ইকুয়ালস টু এম স্কোয়ার, লেটস সে এম স্কোয়ার হচ্ছে সেই কনস্ট্যান্টটা। তাহলে আমরা কি লিখতে পারি এই ইকুয়েশনটা থেকে? প্রথমে ধরো থিটা ডিপেন্ডেন্ট পার্টটা পুরো লিখলাম, এই যে দেখো এই পুরো থিটা ডিপেন্ডেন্ট পার্টটাকে লিখলাম যেটা এম স্কোয়ারের সাথে সমান, এইটা লিখতে পারি। আবার ফাই ডিপেন্ডেন্ট পার্টটাকে লিখবো যেটা এম স্কোয়ারের সাথে সমান, ওটাও লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা তাহলে থিটা ডিপেন্ডেন্ট পার্ট যেটা আর কি থিটা ডিপেন্ডেন্ট যে পার্টটা সেটা আগে দেখে নেওয়া যাক। তাহলে সেটা ইকুয়ালস টু এম স্কোয়ার লিখেছি। তাহলে সেটা লেখার পর এটা কি হচ্ছে, এবার এটা লেখার পর এখানে এখানে কি হবে, এখানে আবার যেটা করা হয়েছে আবার সাইন স্কোয়ার থিটা দিয়ে ভাগ করে দেওয়া হয়েছে, মানে এখানে একটা লাইন স্কিপ করেছে, মানে বেসিক্যালি যে জিনিসটা আছে না এই জিনিসটাকে এবার অ্যারেঞ্জ করা হয়েছে। অ্যারেঞ্জ করার জন্য এম স্কোয়ারটাকে বাঁ দিকে নিয়ে চলে আসা হয়েছে, আর তার সাথে কি করা হচ্ছে যে আবার হচ্ছে গিয়ে সাইন তোমার হচ্ছে গিয়ে ওই মানে সাইন স্কোয়ার থিটা দিয়ে আবার দুদিকে তোমার ভাগ করে দেওয়া হয়েছে এটা। তাহলে সাইন স্কোয়ার থিটা দিয়ে যদি ভাগ করে দিই তাহলে এটা 1/, মানে প্রথমত এই থিটা যে বাঁ দিকে যে থিটা ব্যাপারটা আছে সেটাকে গুণ করে দাও, তাহলে এটা ডান দিকে থিটা হয়ে যাবে। শুধু ডান দিকে হবে না, এই যে 2ie/h² সাইন স্কোয়ার থিটা এর সাথেও একটা থিটা গুণ হবে, কারণ এই থিটাতে তো শুধুমাত্র ফার্স্ট পার্টের সাথে আছে। তাহলে এটা গুণ করে দেওয়া মানে কি, মানে যেখানে থিটা নেই প্রতিটার সাথেই গুণ করতে হবে ব্যাপারটা আর কি, মানে বেসিক্যালি থিটা দিয়ে গুণ করে দিয়েছে ধরো প্রত্যেকটাকে। এটা হয়েছে 1 নম্বর। 2 নম্বর শুধু তাই নয়, সাইন স্কোয়ার থিটা দিয়েও এটাকে ভাগ করে দেওয়া হয়েছে। তাহলে প্রথম পার্টটা 1/sin থিটা ডি থিটা এই জিনিসটা হয়ে গেল, পরের পার্টটা সাইন স্কোয়ার থিটা থাকবে না, তারপরের পার্টটা এম স্কোয়ার বাই সাইন স্কোয়ার থিটা হবে। আর ওই যে থিটা দিয়ে গুণ করে দেওয়ার জন্য প্রতিটার সাথে একটা থিটা আছে, পুরো জিনিসটাকে বাঁ দিকে নিয়ে এসে থিটাকে কমন নিয়ে এসে ইকুয়ালস টু 0 করা হলো। তাহলে এটা একটা শরিঞ্জার ইকুয়েশনের মতো দেখতে হয়ে গেল কাইন্ড অফ। ঠিক আছে, তাহলে এটাকে বলা হয় থিটা ডিপেন্ডেন্ট পার্ট অফ দ্য শরিঞ্জার ইকুয়েশন। এটা হয়ে গেল। এবার এই ইকুয়েশনটাকে আমরা সলভ করি আর কি, সলভ করতে হবে, যেটা করব না কিন্তু করতে মানে এটাকে সলভ করে যেটা পাই সেটা নিয়ে পড়তে হবে, এটা হচ্ছে ব্যাপার। তাহলে এটা থিটা ডিপেন্ডেন্ট পার্টটা হয়ে গেল। এবার ফাই ডিপেন্ডেন্ট পার্ট, এই যে এই পার্টটা ইকুয়ালস টু এম স্কোয়ার লিখবো, তাহলে সেটাই লিখেছি। এবার এই মাইনাসটাকে জাস্ট কোনো ব্যাপার না, এদিকে 0 আছে মানে মাইনাস থাকা না থাকা কিছুই না, এটাকে জাস্ট d2 phi d2 প্লাস এম স্কোয়ার phi করে দাও, মানে বেসিক্যালি এই মাইনাসটাকে এইদিকে গুণ করে দিলাম। হ্যাঁ, তাহলে ওই মাইনাসটা প্লাস হয়ে গেল, প্লাস এম স্কোয়ার phi হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল, এটা এটা খুব ইজি, ফাই ডিপেন্ডেন্ট পার্ট অফ দ্য ওয়েভ ফাংশন। এটাকে কি করে সলভ করতে হয় আমরা আগের দিনই পড়ে এসেছি। এরকম একটা ইকুয়েশন থাকলে কি করে সলভ করতে হয় সেটা আমরা লাস্ট ক্লাসেই দেখেছি। তাহলে দিস ইকুয়েশন ইজ সিমিলার টু টাইম ইন্ডিপেন্ডেন্ট শরিঞ্জার ইকুয়েশন ফর ফ্রি পার্টিকেল রোটেটিং ইন এ রিং অফ ফিক্সড রেডিয়াস। এবং এটাকে কি করে সলভ করতে হয়, প্রথমে একটা আরবিট্রারি সলিউশন ধরতে হয়, যেখান থেকে জেনারেল সলিউশন বেরোয়, জেনারেল সলিউশন থেকে এম এর কোন কোন ভ্যালু হতে পারে, কিভাবে কি নেব কি না করব সব আগের দিন দেখেছি। তাহলে we have already solved this equation and we have obtained that phi m টা হবে নরমালাইজড ওয়েভ ফাংশন। নরমালাইজও করেছিলাম, সবকিছু করে হবে 1/√2 pi into e to the power I m phi with m এর ভ্যালু 0 +-1 +-2 এইটা। তাহলে ফাই ডিপেন্ডেন্ট পার্ট আমরা জানি, আগের দিন করে এসেছি, তার সলিউশনও জানি। এইবার থিটা ডিপেন্ডেন্ট পার্ট যেটা হচ্ছে 15 নম্বর ইকুয়েশনটা। যথারীতি এটা খুবই কঠিন, এটা আমরা করতে পারবো না, তো এইটা করে লিজেন্ডি পলিনোমিয়াল দিয়ে।
লিজেন্ড্রি পলিনোমিয়াল, লিজেন্ড্রি ফাংশন বা লিজেন্ড্রি পলিনোমিয়াল দিয়ে থিটা ডিপেন্ডেন্ট পার্টটাকে সলভ করতে হয়। তো সেই সব ডিটেলিংয়ে আমরা অবশ্যই যাব না। তো সলভ করলে যে জিনিসটা পাওয়া যায় সেটা হচ্ছে এই রকম একটা কঠিন ইকুয়েশন পাওয়া যায় থিটা থিটার, যেখানে এই পি জে এম এই সমস্ত থাকে, এটাকে বলে অ্যাসোসিয়েটেড লিজেন্ড্রি ফাংশন বলে। বাট মোদ্দা কথা হলো এই থিটা ডিপেন্ডেন্ট পার্টটাকে সলভ করতে গেলে এখান থেকে দুটো কোয়ান্টাম নাম্বার বেরিয়ে আসে, একটা হচ্ছে জে, একটা হচ্ছে এম, যেখানে এমটা অলরেডি আমরা একটু আগে দেখেছি ওই সেম এমই আর কি, আর জে বলে আর একটা কোয়ান্টাম নাম্বার বেরিয়ে আসে, এবং এই থিটা ডিপেন্ডেন্ট পার্টটা জে আর এম এই দুটোর উপর ডিপেন্ড করে। মানে এটা রিজিড রোটারের ক্ষেত্রে আমরা এটা ক্যাপিটাল এম বা ক্যাপিটাল জে দিয়ে লিখছি, হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে এটাকে আমরা স্মল এল স্মল এম দিয়ে লিখবো, যে এলটা বেসিক্যালি আমার হয়ে যাবে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার আর এমটা হয়ে যাবে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। এখন আমরা এই জেটাকে বলবো রোটেশনাল কোয়ান্টাম নাম্বার রিজিড রোটারের ক্ষেত্রে। এইটার ওপর তার মানে থিটা ডিপেন্ডেন্ট পার্টটা জে আর এম, এমটা হচ্ছে একটা কোয়ান্টাম, এমও একটা কোয়ান্টাম নাম্বার যেটা জের সাথে রিলেটেড, এম এর 2j+1 নাম্বার অফ এম এর ভ্যালু থাকবে আর কি, এই দুটোর ওপর থিটাটা ডিপেন্ড করে যায়, যেটা হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে আমরা আরো ভালো করে রিলেট করতে পারবো, এখন কাইন্ড অফ মেনে নেবো আর কি। ঠিক আছে, এটা হলো, তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে এইটা নিয়ে আমরা এত মনে রাখবো না, কিছু না, আমরা একবার দেখে নিলাম যে থিটা ডিপেন্ডেন্ট পার্টের ওয়েভ ফাংশন এরকম হয়। এইবার সেটাই আর কি, এবার পি এম জে কস থিটা যেটা অ্যাসোসিয়েটেড লিজেন্ড্রি ফাংশন, যেটা তার আবার নিজস্ব একটা এক্সপ্রেশন আছে, সেখানে আবার পি জে কস থিটা আসে, তার আবার আলাদা এক্সপ্রেশন আছে, সেটাকে লিজেন্ড্রি পলিনোমিয়াল বলে। সেটার ওই জে এর বিভিন্ন ভ্যালুর ওপর ডিপেন্ড করে এর আর কি অনেক রকম এক্সপ্রেশন হয় বা অনেক রকম ভ্যালু হয়, যে পি জিরো কস থিটা, পি ওয়ান কস থিটা, পি টু কস থিটা, যেখানে 0 1 2 3 এগুলো যেটা হয় 0 1 2 এইগুলো। আচ্ছা, এবার আচ্ছা ঠিক আছে, এটা হলো যেটা 0 থেকে শুরু হতে পারে, এটা কিন্তু নোটিসেবল জিনিস, যেটা 0 থেকে শুরু হচ্ছে এই যেটাই আমরা পরে দেখবো রোটেশনাল কোয়ান্টাম নাম্বার, তাহলে সেটা 0 থেকে শুরু হওয়ার পরেও রোটেশনাল 0 পয়েন্ট এনার্জি কি হয় এই জিনিসগুলো আমরা দেখবো। যদিও আমরা আগে আলোচনা করে এসেছি, স্যার যখন হাইজেনবার্গ আনসাইটি প্রিন্সিপাল পড়িয়েছে তখন এগুলো বলেছে, বাট এখানে আবার আমরা ওই জিনিসগুলো দেখবো। তাহলে মোট কথা আমরা ফাই ডিপেন্ডেন্ট পার্টটা আগের দিন পড়েছি, আমরা জানি ওটা সলিউশন কি করে আসে, এখানেও সেম জিনিসটা হবে, এটা নিয়ে বলার কিছু নেই, আগের দিন দেখে নিয়েছি। এখানে যেটা এসছে নতুন জিনিস সেটা হচ্ছে থিটা ডিপেন্ডেন্ট পার্ট, যেটা বেশ খটোমটো, সেটা আমরা করব না, আমরা সেটা মনে রাখবো, যেটা লিজেন্ড্রি পলিনোমিয়াল বা লিজেন্ড্রি ফাংশন দিয়ে সলভ করতে হয়, এবং সলভ করলে এরকম একটা কঠিন দেখতে জিনিস পাওয়া যায়, যেটা আলটিমেটলি জে আর এম এই দুটো কোয়ান্টাম নাম্বারের উপর ডিপেন্ড করে যায়, এবং জের বিভিন্ন ভ্যালুর জন্য লিজেন্ড্রি পলিনোমিয়ালের বিভিন্ন বিভিন্ন ভ্যালু বা এক্সপ্রেশন হয় এটা, এবং এটাকে আমরা পরে কাজে লাগাবো টু কনস্ট্রাক্ট দ্য স্ফেরিক্যাল হারমোনিক্স, মানে ওয়াই থিটা ফাই, এইটুকু ব্যাপার, আর আমাদের অত কিছু ভাবতে হবে না। আলটিমেটলি আমরা এনার্জি নিয়ে শুধু ইন্টারেস্টেড হয়ে যাব, সেদিকেই চলে যাব। এনার্জি মানে ওই শর্ডিঞ্জার ইকুয়েশনটা সলভ করে আমরা যে রোটেশনাল কাইনেটিক এনার্জিটা পাবো, যে ইটা পাবো, সেটাতেই ইন্টারেস্টেড হয়ে যাব, সেটাই আমাদের আলটিমেটলি স্পেকট্রোস্কোপি দেবে, রোটেশনাল স্পেকট্রোস্কোপি, যেটা নিয়ে আমরা কেমিস্টরা ইন্টারেস্টেড, আমরা অন্য কিছু নিয়ে ইন্টারেস্টেড নেই। ঠিক আছে, আচ্ছা, তাহলে বাট ফর দ্য কমপ্লিটনেস যেটা হলো যে ওয়াই, যেটা আলটিমেটলি এখন ডিপেন্ড করে যাচ্ছে, যদি থিটাটা যদি জে আর এম এর উপর ডিপেন্ড করে, ফাই পার্টটা যদি এম এর উপর ডিপেন্ড করে, যেখানে জে এম এগুলো হচ্ছে কোয়ান্টাম নাম্বার, এগুলো দিয়ে ডিসক্রিটনেসটা আসছে, যদি ডিপেন্ড করে, তাহলে ওয়াই যেটা ওভারঅল ওয়েভ ফাংশন, সেটা আলটিমেটলি জে আর এম এর উপর ডিপেন্ড করে যাবে। তাহলে ওয়াই জে এম থিটা ফাই ইকুয়ালস টু হয়ে গেল থিটা জে মড অফ এম থিটা আর ফাই এম ফাই, যেখানে যেটা 0 1 2 3 ইজ আর কল রোটেশনাল কোয়ান্টাম নাম্বারস। ঠিক আছে, এই অবধি হলো। ঠিক আছে, এই অবধি সবাই বুঝতে পেরেছো তো? ঠিক আছে, এটা হলো। আচ্ছা, এই যে যেটা বলছিলাম যে ফর এ গিভেন ভ্যালু অফ জে, এটা দেখবো অবশ্য কি করে হয়, এখন মেনে নাও যে ফর এ গিভেন ভ্যালু অফ জে অ্যালাউড ভ্যালুজ অফ এমটা যেটা হয় -j টু +j উইথ ইউনিট ইন্টারভ্যাল, মানে কোনো একটা জের ভ্যালু, মানে কোনো একটা জের ভ্যালুর জন্য এম এর 2j+1 নাম্বার অফ ভ্যালু থাকবে।
ঠিক আছে? মানে m এর ভ্যালুটা হতে পারে 0 থেকে শুরু করে প্লাস মাইনাস 0, প্লাস মাইনাস 1, প্লাস মাইনাস 2 থেকে প্লাস মাইনাস j অবধি, এবং m এর ভ্যালুটা বেসিক্যালি হয় মাইনাস j টু প্লাস j উইথ ইউনিট ইন্টারভ্যাল, যেটাকে ওভারঅল লিখতে গেলে এরকম একটা মানে 0 থেকে শুরু করে প্লাস মাইনাস j অবধি হবে। মানে কোনো একটা পার্টিকুলার ভ্যালু অফ j এর জন্য m উইল হ্যাভ 2j প্লাস 1 নাম্বার অফ ভ্যালুস। ঠিক আছে? আচ্ছা, তাহলে এনার্জি আইগেন ভ্যালু এখানে কি হবে? সেটা তো এল স্কোয়ার বাই টুয়াইস আই দেখেছি। আচ্ছা, এই এল স্কোয়ারের যে ভ্যালুটা হয়, এই এল স্কোয়ার মানে আলটিমেটলি আমরা দেখতে পাবো যে জে ইন্টু জে প্লাস ওয়ান এইচ কার স্কোয়ার এটা হয়। তাহলে সেই মানে এই রোটেশনাল মোশনের ক্ষেত্রে, তাহলে এবার কেন এটা কি করে হচ্ছে? এবার প্রশ্ন হচ্ছে এটা কি করে হচ্ছে? বেসিক্যালি আমরা যে ওয়াই থিটা ফাই এর যে এক্সপ্রেশনটা পেয়েছি, এই যে এক্সপ্রেশনটা, এই থিটা থিটা ফর পার্টিকুলার মানে ফর জে রোটেশনাল নাম্বার এবং এম কোন একটা কোয়ান্টাম নাম্বার, এখানে এম এর কোনো ভ্যালু মানে নাম নেই আর কি, এম কোন একটা কোয়ান্টাম নাম্বার যেটা রোটেশনাল কোয়ান্টাম নাম্বার, তার জন্য এই থিটা জে এম থিটার একটা এক্সপ্রেশন আছে হুইচ ইজ দিস, আর ফাই এম ফাই এর একটা এক্সপ্রেশন আছে হুইচ ইজ দিস। তাহলে এইটা যদি এখানে বসাই, এই ওয়াই জে এম থিটা ফাইতে যদি বসানো হয়, তাহলে আমি হেডফোনটা পাবো। আচ্ছা, যদি হচ্ছে এই ওই এক্সপ্রেশনগুলো যদি এই ইকুয়েশন 20-তে বসানো হয়, তাহলে একটা বড় এক্সপ্রেশন পাবো যেটা আমার ওয়েভ ফাংশন, ওভারঅল ওয়েভ ফাংশনটা দেবে ইন জেনারেল ওয়েভ ফাংশন ফর দ্য রোটেশনাল কোয়ান্টাম নাম্বার জে এবং কোন একটা কোয়ান্টাম নাম্বার এম এর জন্য, মানে আর একটা কোয়ান্টাম নাম্বার এম এর জন্য এই ভ্যালুটা দেবে। সেইটার উপরে যদি আমি এল স্কোয়ার অপারেটর ইন পোলার কোঅর্ডিনেট যেটা লিখেছিলাম সেটাকে যদি কাজ করাই, তাহলে দেখবো যে এই জিনিসটা এল স্কোয়ারের আইগেন ফাংশন হয় উইথ দ্য আইগেন ভ্যালু এই জিনিসটা জে ইন্টু জে প্লাস ওয়ান এইচ কার স্কোয়ার। যথারীতি থিটা ডিপেন্ডেন্ট পার্টটা যেহেতু ভীষণই কঠিন দেখতে, অতএব ওইটা নিয়ে আমরা কোনো কাজ করবো না, তাই এটা আমরা এক্স্যাক্টলি করে দেখাবো না, এটা মেনে নিচ্ছি যে ওই ওয়াই থিটা ফাই সেটা ওই এল স্কোয়ার অপারেটরের আইগেন ফাংশন হবে এবং যার আইগেন ভ্যালু এটা হয়। তাহলে সেই জন্য এল স্কোয়ারটা এটা লিখেছে। তাহলে ই রোটেশনাল বা ই জে, যেটা আলটিমেটলি জে এর ওপর ডিপেন্ড করে যাচ্ছে, সেটা হচ্ছে জে ইন্টু জে প্লাস ওয়ান এইচ কার স্কোয়ার বাই টুয়াইস আই। তাহলে ই জেটা হয়ে গেলে এইচ কারটাকে যদি ভেঙে লিখি, তাহলে জে ইন্টু জে প্লাস ওয়ান এইচ স্কোয়ার বাই 8 পাই স্কোয়ার আই উইথ জে ভ্যালু 0, 1, 2, 3 এইভাবে হয়ে গেল। তাহলে এটা হচ্ছে এবার রোটেশনাল এনার্জি, যে রোটেশনাল কাইনেটিক এনার্জি বা রোটেশনাল এনার্জি বলতে পারো। তার মানে দেখা গেল এটা আলটিমেটলি রোটেশনাল কোয়ান্টাম নাম্বার জে এর উপর ডিপেন্ড করছে। এই যে যেটা আমি বললাম এটা এখানেই লেখা আছে যে ওয়াই জে এম থিটা ফাই ইজ এ সাইমালটেনিয়াস আইগেন ফাংশন অফ এল স্কোয়ার অ্যান্ড এল জেড। কেন? ওই যে আগের দিন দেখেছিলাম এল স্কোয়ার অপারেটরটা এল মানে এল এক্স এল ওয়াই বা এল এক্স এল ওয়াই এল জেড বা এল জেড এল এক্স, এই তিনটে মানে আলাদা আলাদা করে এরা নিজেদের মধ্যে করে না, মানে এরা আলাদা আলাদা করে নিজেদের মধ্যে কমিউট করে না, বাট এরা প্রত্যেকে আলাদাভাবে এল স্কোয়ারের সাথে কমিউট করে ইন্ডিভিজুয়ালি। তার মানে যথারীতি এল স্কোয়ারটা এল জেড এর সাথে কমিউট করে, তার মানে এল যদি কমিউট করে কথাটার মানে কি? তার মানে এল স্কোয়ার এন্ড এল জেড এর দুজনেরই একটা সাইমালটেনিয়াস মানে কমন সেট অফ আইগেন ফাংশন থাকবে বা সাইমালটেনিয়াস আইগেন ফাংশন থাকবে। তাহলে সেই জন্য ওই এল স্কোয়ারটাই এর উপর মানে ওয়াই জে এম এর উপর কাজ করে জে ইন্টু জে প্লাস ওয়ান এইচ কার স্কোয়ার এটা দেয়। একই রকমভাবে এল জেড এর একটা পোলার কোঅর্ডিনেটে ফাংশনাল ফর্ম আছে, যেটা খুব সোজা সোজা দেখতে একটা ফাংশনাল ফর্ম, যেটা ওই মাইনাস আই এইচ ক্রস ডেল ফাই এরকম একটা দেখতে হয় আর কি। তাহলে এই মাইনাস আই এইচ ক্রস ডেল ফাই এটাকে যদি আমি এই ওয়াই জে এম থিটা ফাই এর উপর কাজ করাই, এটা ইজিলি করে দেখানো যেতে পারে। তার কারণ হচ্ছে কারণ তোমার যে ওয়াই জে এম থিটা ফাই মানে থিটা থিটা ফাই ফাই, এবার যেহেতু আমার এল জেড এর মধ্যে কোনো থিটা ডিপেন্ডেন্ট পার্ট নেই, পুরোটাই ফাই ডিপেন্ডেন্ট পার্ট, তার মানে ওটাও শুধুমাত্র ফাইয়ের ওপরে কাজ করবে, থিটাটাকে আমি পুরো কনস্ট্যান্ট হিসেবে রেখে দিতে পারি এবং ওটাকে ভ্যানিশ হয়ে যাবে। তাহলে শুধুমাত্র যদি ফাইয়ের ওপরে কাজ করে, তাহলে ডেল ফাই যদি এরকম একটা দেখতে ওয়েভ ফাংশনের উপর কাজ করে, সেটা কি হবে? আই এম ই টু দি পাওয়ার আই এম ফাই এরকম হবে ডেল ফাই অফ ই টু দি পাওয়ার আই এম ফাই, মানে কি? মানে আই এম ইন্টু ই টু দি পাওয়ার আই এম ফাই, এবার ই টু দি পাওয়ার আই এম ফাই ইটসেলফ ইজ দ্য ফাংশনটাকে ফিরিয়ে দেবে। তাহলে আলটিমেটলি আইগেন ভ্যালু যেটা থেকে যাবে সেটা হচ্ছে আমার আই এম।
তাহলে এখানে সেটাই মানে আইএম না, মানে বেসিক্যালি আমার যেটা হবে আর কি, মানে ওই মানে তখন আর কি ওটা দেখা যাবে, মানে আর সামনে একটা বললাম না মাইনাস আইএইচ ক্রস ডেল ডেল ফাই হয় এলজেড এর, তাহলে এই মাঝখানে সামনে একটা আইএইচ ক্রস থেকে যাওয়ার জন্য ওই আই স্কোয়ার ইকুয়ালস টু -1 হয়ে যাবে, মানে আলটিমেটলি হয়ে যাবে এম এইচ ক্রস হয়ে যাবে আইগেন ভ্যালুটা আলটিমেটলি। তাহলে সেই জন্য এল জেডটা এর উপরে কাজ করে আইগেন ভ্যালু দেয় এম এইচ ক্রস, তার মানে এল জেড এর ভ্যালু এই পার্টিকুলার প্রবলেমের ক্ষেত্রে এম জেড এর ভ্যালু হয়ে গেল এম এইচ ক্রস, আর এল স্কোয়ারের ভ্যালু হয়ে যায় এটা। এল স্কোয়ারটা করে দেখানো যাবে না, ওটাই থিটার অনেক কঠিন কঠিন ব্যাপার আছে, ওটা মেনে নিতে হবে। ঠিক আছে, তাহলে এই একটা ব্যাপার হলো। তাহলে এনার্জি পেলাম, ওয়েভ ফাংশন পেলাম, এবং সেখান থেকে এল স্কোয়ার আর এল জেড অপারেটরের ভ্যালুগুলো পেয়ে গেলাম, কারণ এটা সাইমালটেনিয়াস, মানে কারণ এই আইগেন ফাংশনটা এদের সাইমালটেনিয়াস আইগেন ফাংশন হবে করে এই জিনিসগুলো পেয়ে গেলাম। ঠিক আছে, আচ্ছা তাহলে এই যে এল স্কোয়ার মানে যদি এইটা হয়, তাহলে এল ইকুয়ালস টু কি হবে, এল ইকুয়ালস টু বা মড অফ এল ইকুয়ালস টু হবে রুট ওভার জে ইন্টু জে প্লাস ওয়ান এইচ ক্রস, দিস ইজ দ্য ম্যাগনিটিউড অফ টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। মানে এলটা যদি অ্যাঙ্গুলার মোমেন্টাম হয় বা টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম হয়, তাহলে এলটা হয়ে যাবে রুট ওভার জে ইন্টু জে প্লাস ওয়ান এইচ ক্রস, এটাই মানে, আর যদি মডিউলাসটা নিয়ে নিই তাহলে দিস ইজ দ্য ম্যাগনিটিউড অফ টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম এটা হবে। আর জেড কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম একটু আগেই আমি এটা বললাম, যেটা হয়ে যাবে জাস্ট এল জেড ইকুয়ালস টু এম এইচ ক্রস, এটা হয়ে যাবে। আর এই ওয়াই থিটা ফাই ইজ কল্ড দ্য স্ফেরিক্যাল হারমোনিক্স, এগুলো সব আমি প্রথম থেকে বলে আসছি, সেই জিনিসগুলোই এখানে লেখা আছে এটা। আচ্ছা, এইবার এই যে এটা বলেছিলাম না যে এম এর ভ্যালুটা প্লাস জে থেকে মাইনাস জে হবে, বা এম এর ভ্যালুটা 0 থেকে শুরু করে প্লাস মাইনাস জে অবধি হবে, এটা তো বলেছিলাম। বাট এটা কেন হবে এই জিনিসটা একটু দেখে নেওয়া যাক। তখন তো মেনে নিয়েছি, বাট নিশ্চয়ই কিছু কারণ আছে, এটা কেন হবে সেই জিনিসটা একটু দেখে নেওয়া যাক। মানে বেসিক্যালি দ্য পসিবল ভ্যালুজ অফ এম আর কি হতে পারে। আচ্ছা, আমরা জানি যে এল স্কোয়ার ইকুয়ালস টু এল এক্স স্কোয়ার প্লাস এল ওয়াই স্কোয়ার প্লাস এল জেড স্কোয়ার, এবং যেহেতু সবকটাই স্কোয়ার আছে, তার মানে তিনটেই হচ্ছে নন নেগেটিভ কোয়ান্টিটি, তার মানে পজিটিভ কোয়ান্টিটি, তার মানে অবশ্যই এল স্কোয়ার যেটা সেটা গ্রেটার দ্যান এল জেড স্কোয়ার হবে। মানে এল স্কোয়ার ইকুয়ালস টু এল এক্স স্কোয়ার প্লাস এল ওয়াই স্কোয়ার প্লাস এল জেড স্কোয়ার, তার মানে এল স্কোয়ারটা ইটসেলফ এল জেড স্কোয়ারের থেকে বড় এটা হবে, কারণ এল এক্স স্কোয়ার প্লাস এল ওয়াই স্কোয়ার এগুলো তো সব পজিটিভ কোয়ান্টিটি। তার মানে এল স্কোয়ারটা যদি ওই তিনটের যোগফলের সাথে সমান হয়, তার মানে এল জেড স্কোয়ারের থেকে অবশ্যই এল স্কোয়ারটা বড়, যদি বড় বা ইকুয়াল টুও তুমি বলতে পারো, ইকুয়াল টু এবং বড়, যদি এল এক্স স্কোয়ার এবং এল ওয়াই স্কোয়ার যদি 0 হয়ে যায় তাহলে ইকুয়াল টু, আর তা নাহলে অ্যাটলিস্ট বড় হবে, তার মানে এল স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়ালস টু এল জেড স্কোয়ার, এটা বলতে পারো এটা। আচ্ছা, গ্রেটার দেন এখানে একটা ইকুয়াল টু হবে, ঠিক আছে, মানে আমি তো পেন ইউজ করতে পারবো না, নাহলে আমি করে দিতাম, এটা এখানে গ্রেটার দেন শুধু হবে না, গ্রেটার দেন ইকুয়াল টু হবে, ঠিক আছে এটা। আচ্ছা, তাহলে এল স্কোয়ার মানে কি এল এক্স স্কোয়ার প্লাস এল ওয়াই স্কোয়ার প্লাস এল জেড স্কোয়ার গ্রেটার দেন ইকুয়ালস টু এল জেড স্কোয়ার, দুই থেকে এল জেড স্কোয়ার কেটে গেল, বা এল জেড স্কোয়ার কেটে যেতে হবে না, আচ্ছা এটা হলো। আচ্ছা, এবার এইটা মানে কি, এইটা মানে হচ্ছে আমার বেসিক্যালি এই এল স্কোয়ার মানে কি জে ইন্টু জে প্লাস ওয়ান এইচ কার স্কোয়ার গ্রেটার দেন ইকুয়ালস টু এল জেড স্কোয়ার মানে কি এম স্কোয়ার এইচ কার স্কোয়ার, এটা হলো। তাহলে এবার দুদিক থেকে এইচ কার স্কোয়ার কেটে গেল, তাহলে থেকে গেল জে ইন্টু জে প্লাস ওয়ান গ্রেটার দেন ইকুয়ালস টু এম স্কোয়ার, বা কি হলো মড অফ এম লেস দ্যান ইকুয়াল টু রুট ওভার জে ইন্টু জে প্লাস ওয়ান, এটা হলো। ঠিক আছে, এইটা হলো। আচ্ছা, এইবার আমি কি করব, এবার আমি জের ভ্যালুটা জানি 0 থেকে শুরু হতে পারে, এবার আমি 0 নেব, ঠিক আছে। আচ্ছা, এম অ্যান্ড জে বোথ হ্যাভ অনলি দ্য ইন্টিগ্রাল ভ্যালু, মানে এম আর জে দুটোর একমাত্র ইন্টিগ্রাল ভ্যালুই হতে পারে। কেন ইন্টিগ্রাল ভ্যালু হতে পারে, জে এর ভ্যালু যে ইন্টিগ্রাল হতে পারে সেটা কেন, তার কারণ হচ্ছে এই যে এখান থেকে জে এর ভ্যালু দিয়ে এনার্জিতে ডিসক্রিটনেসটা আসছে, তার মানে যেটা সম্পূর্ণ শুধুমাত্র কিছু ডিসক্রিট ভ্যালু, যেটা সম্পূর্ণ ইন্টিজার হবে। আর এম এর ভ্যালু কেন ইন্টিজার হতে পারে সেটা আমরা আগের দিন দেখেছি, ওটাকে ইন্টিজারই হতে হবে, অন্য কিছু হবে না, আগের দিন সেটা ওই ওয়েভ ফাংশন সলভ করার সময় দেখে নিয়েছি। এটা হচ্ছে প্রথম কথা। তাহলে এম অ্যান্ড জে বোথ হ্যাভ অনলি দ্য ইন্টিগ্রাল ভ্যালু বা ইন্টিজার ভ্যালু বেসিক্যালি, অতএব ওটা নিয়ে আর কোনো কথা নেই। এবার জে ইকুয়ালস টু 0 যদি হয়, জে ইকুয়ালস টু যদি 0 হয়, এম ইকুয়ালস টু কি হবে 0 ইন্টু 0 প্লাস 1, হ্যাঁ, তার মানে 0 হয়ে গেল, 0, ভালো কথা। এবার তাহলে জে ইকুয়ালস টু নেক্সট ইন্টিজার হচ্ছে 1, তাহলে যদি 1 হয়, জে ইকুয়ালস টু যদি 1 হয়, এম এর ভ্যালু কি হবে 1 ইন্টু 1 প্লাস 1, 1 ইন্টু 1 প্লাস 1 হতে হবে, তার মানে √2, তাই তো, 1 ইন্টু 1 প্লাস 1 মানে √2, তাহলে √2 ইকুয়াল হতে পারে আর √2 থেকে ছোট হতে পারে। √2 ইকুয়াল মানে √2 মানে 1.414,
ওর থেকে ছোট হতে হবে, ওর ইকুয়াল টু তো হতে পারবে না কারণ ইন্টিজার হতে হবে। তাহলে ওর থেকে ছোট কি হবে? ওর থেকে ছোট ইন্টিজার ভ্যালু একমাত্র 1, তাহলে সেজন্য 1 হলো। আর এখানে তো মড নেওয়া আছে, তার মানে একটা মাইনাস, যদি আমি মড না নিই, যদি এম বলি, তাহলে মাইনাস রুট টুরও একটা ব্যাপার থাকে, তারও সব থেকে নিয়ারেস্ট ইন্টিজার কি -1, তাহলে +1 আর -1 হলো, কারণ এখানে মড লিখিনি, এখানে জাস্ট এম লেখা হয়েছে, মড লিখলে শুধু +1 লিখতাম, উইথ 0, 0কে নিয়ে হবে, এই যে এখানে বলা হয়েছে 0কে ইনক্লুড করে, 0কে ইনক্লুড করে এটা হবে, মানে ইউনিট ইন্টারভ্যালে হবে। তাহলে ওদিকে -√2 থেকে +√2 হতে পারে, মানে আমি যদি এই মডটা না নিতাম তাহলে এমটা <j/j+1 হয়, তার মানে বেসিক্যালি মানে প্লাস মাইনাস, মানে এমটা +/(j/j+1 হয়। যদি মডটা না নিই তাহলে এখানে একটা প্লাস মাইনাস লিখতে হতো, কারণ এম স্কোয়ার থেকে এম করছি মানে একটা প্লাস মাইনাস অটোমেটিক এসে যেত। তার মানে এবার যদি জে এর ভ্যালু আমি 1 ধরি তাহলে +√2 থেকে -√2 মধ্যে হবে, বা -√2 থেকে +√2 মধ্যে হবে। এবার এম যে দুটোকেই ইন্টিজার হতে হবে, তাহলে √2 মানে 1.414, তাহলে +1.414 এরও নিয়ারেস্ট ইন্টিজার হচ্ছে 1, -1.414 এর নিয়ারেস্ট নেগেটিভ ইন্টিজার হচ্ছে -1, তাহলে অবশ্যই +-1ই হবে, কারণ ইন্টিজার হতেই হবে, আর 0কে ধরে মানে ইউনিট ইন্টারভ্যালে হতে হবে, তাহলে +1 থেকে ইউনিট ইন্টারভ্যাল 0 দেন -1 বা ভাইস ভার্সা, তার মানে 0 +-1, এটা হলো। পরেরটা করলে বুঝতে পারবে, যেটা যখন 2 হবে তখন এম এর ভ্যালু হবে < <2 × 2 + 1, মানে 2 + 1 মানে হচ্ছে 3, তার মানে 3 দুগুণ 6, মানে -√6 টু +√6 এর মধ্যে হবে এর ভ্যালুটা। এবার √6 কে যদি ভাঙো তাহলে দেখবে তার নিয়ারেস্ট ইন্টিজার হয় হচ্ছে 2, -2 ওদিকে, এদিকে +2, মানে -√6 অথবা +√6 এর নিয়ারেস্ট ইন্টিজার হয় হচ্ছে 2, কারণ ইন্টিজার তো হতেই হবে, সেই জন্য উইথ ইউনিট ইন্টারভ্যালেও আবার এগোতে হবে, তাহলে -2 থেকে +2 এর মধ্যে সব কিছু হবে উইথ ইউনিট ইন্টারভ্যাল, কারণ এটা তো লেস দ্যান ইকুয়াল টু আছে, লেস দ্যান অথবা ইকুয়াল টু হতে হবে, তাহলে -2 থেকে +2 এর মধ্যে সব কিছু হবে উইথ ইউনিট ইন্টারভ্যাল, তার মানে 0 +-1 +-2। তাহলে এইভাবে যদি এগোতে থাকি তাহলে ফর আরবিট্রারি জে অ্যালাউড ভ্যালুজ অফ এমটা হবে 0 +-1 +-2 থেকে আলটিমেটলি +-j অবধি। এটা সবাই বুঝেছো কিনা বলো? বুঝেছো? ঠিক আছে, এই অবধি এটা হবে। আচ্ছা, তাহলে এইভাবেই এম আর জে এর ভ্যালুটা হলো। তার মানে এখানে এবার দেখো এনার্জি কিসের ওপর ডিপেন্ড করছে? জে এর ওপরে ডিপেন্ড করছে, ঠিক আছে? কোনো একটা পার্টিকুলার জে এর ভ্যালুর জন্য 2j+1 নাম্বার অফ এম এর ভ্যালু আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি হচ্ছে যে এনার্জি ডিপেন্ডস অনলি অন জে, but wave function depends on both j and m. For a given value of j, allowed values of m হচ্ছে 0 +-1 +-2 করে +-j অবধি, যেটাকে ইন জেনারেল আমরা লিখতে পারি 2j+1 নাম্বার অফ allowed values of m আছে for a particular value of j, এবং ওয়েভ ফাংশনটা j আর m দুটোর উপরে ডিপেন্ড করে। তাহলে this clearly indicate that for a given value of j there are 2j possible 2j+1 number of allowed linearly independent wave function যাদের এনার্জিটা সেম, কারণ এনার্জি শুধুমাত্র j এর উপর ডিপেন্ড করে। তাহলে কি হলো, এনার্জি শুধুমাত্র j এর উপর ডিপেন্ড করে। এখন একটা পার্টিকুলার ভ্যালু অফ j এর জন্য 2j+1 নাম্বার অফ m এর ভ্যালু আছে। এবার ওয়েভ ফাংশনটা j আর m দুটোর উপর ডিপেন্ড করে, তার মানে একটা পার্টিকুলার j এর ভ্যালুর জন্য 2j+1 নাম্বার অফ m ভ্যালু পাচ্ছি, মানে 2j+1 নাম্বার অফ
লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ওয়েভ ফাংশন পাচ্ছি যাদের প্রত্যেকের এনার্জিটা সেম, কারণ এনার্জি শুধুমাত্র জে এর উপর ডিপেন্ড করে এবং এখানে জে এর ভ্যালু ফিক্সড, শুধু এম এর ভ্যালুগুলো আলাদা। তাহলে ওয়েভ ফাংশন আলাদা আলাদা বাট এনার্জি একই। তার মানে এই পার্টিকুলার সিস্টেমের ক্ষেত্রে কোন একটা পার্টিকুলার জে এর ভ্যালুর জন্য তার একটা ডিজেনারেসি আছে, 2j+1 নাম্বার অফ ডিজেনারেসি থাকবে যাদের এনার্জিটা সেম। ঠিক আছে, এটা বোঝা গেল। হেন্স দ্য স্টেট ইজ 2j+1 ফোল্ড ডিজেনারেট। তাহলে যখন যেটা 0 তখন সেটা নন ডিজেনারেট হচ্ছে, গ্রাউন্ড স্টেট নন ডিজেনারেট, এবং তারপর থেকে ডিজেনারেসি বাড়বে, হতে থাকবে। তাহলে এখানে সেটাই লেখা আছে যে এনার্জি, তাহলে এনার্জি হচ্ছে জে ইন্টু j+1 h²/8π²i, এটা হচ্ছে ইন দ্য ইউনিট অফ জুলে আর কি, জুল সব কিছু যদি বসাই তাহলে ইন দ্য ইউনিট অফ জুলে এটা হবে। এটাকে মানে নর্মালি না আমাদের যেটা করতে হয় তোমার স্পেকট্রোস্কোপির ক্ষেত্রে সেন্টিমিটার ইনভার্সে দেখতে হবে। ঠিক আছে, মানে রোটেশনাল স্পেকট্রা বা এগুলো দেখতে গেলে নর্মালি লোকে ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স মানে ওয়েভ নাম্বার এইগুলোর রেসপেক্টে লেখে, সেই জন্য ওই সেন্টিমিটার ইনভার্সটা হচ্ছে সবসময় সুবিধাজনক আমাদের, যদি কারণ আমাদের আলটিমেটলি তো থিওরি করলে হবে না, এক্সপেরিমেন্টের সাথে মেলাতে হবে। তো এক্সপেরিমেন্টালিস্টরা সবসময় ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স লেখে আর কি, তো সেই জন্য এটা সুবিধা হয়। তো ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স এটাকে কি করতে হবে, জুল থেকে সেন্টিমিটার ইনভার্সে করতে গেলে কি করতে হয়, এইচসি দিয়ে ভাগ করে দিতে হয়, তাহলে সেন্টিমিটার ইনভার্স হয়ে যায়। তাহলে এটাকে যদি সেন্টিমিটার ইনভার্সে করার জন্য এই জুলটাকে এইচসি দিয়ে ভাগ করে দিলে এটা হয়ে যাবে জে ইন্টু j+1, এইচ একটা এইচ কেটে যাবে, উপরে একটা এইচ থেকে যাবে, নিচে একটা সি চলে আসবে, তাহলে জে ইন্টু j+1 ইন্টু h/8π²i ইন্টু সি, এটা হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এই যে h/8π²ic, এইটা বেসিক্যালি দেখো কোন একটা পার্টিকুলার সিস্টেমের ক্ষেত্রে যেখানে আমার মোমেন্ট অফ ইনার্শিয়াটা কনস্ট্যান্ট, এইচটা ইটসেলফ কনস্ট্যান্ট, 8π² একটা নাম্বার আর সিটা ভেলোসিটি অফ লাইট ইটসেলফ কনস্ট্যান্ট, তাহলে h/8π²ic টা পুরোটাই একটা কনস্ট্যান্ট হয়ে গেল কোনো একটা পার্টিকুলার সিস্টেমের ক্ষেত্রে যার মাসটা মোমেন্ট অফ ইনার্শিয়াটা কনস্ট্যান্ট হয়ে আছে, মানে একটা পার্টিকুলার সিস্টেম মানে মোমেন্ট অফ ইনার্শিয়া পার্টিকুলার। তাহলে তার জন্য এটাকে লেখা একটা আরেকটা মানে এই দিয়ে লেখা যায়, যেটাকে বি দিয়ে লেখা হয়, এই বিটাকে বলা হয় রোটেশনাল কনস্ট্যান্ট হুইচ ইজ ইকুয়ালস টু h/8π²ic। তার মানে ডিফারেন্ট মলিকুলের ক্ষেত্রে যেহেতু এই আই যার মধ্যে রিডিউসড মাস এবং বন্ড লেন্থ ঢুকে বসে আছে, সেটা ডিফারেন্ট ডায়াটমিক মলিকুলের ক্ষেত্রে এই আইটা যেহেতু ভ্যারি করবে, তার মানে বিটাও ভ্যারি করবে। তার মানে কোন একটা পার্টিকুলার মলিকুলের ক্ষেত্রে বিটা কনস্ট্যান্ট, সেই জন্য এটাকে রোটেশনাল কনস্ট্যান্ট বলছে, যেটা বেসিক্যালি আমার মলিকুলগুলো মানে আলাদা আলাদা মলিকুলের ক্ষেত্রে আলাদা আলাদা হবে। এই বি এর ইউনিটটা হয় বেসিক্যালি সেন্টিমিটার ইনভার্স, মানে এটা যদি করে দেখি তাহলে এটা সেন্টিমিটার, কারণ এই সি দিয়ে ভাগ করা আছে মানে সেন্টিমিটার ইনভার্সেই হয়। তার মানে আলটিমেটলি আমার এনার্জিটা বেরিয়ে গেল জে ইন্টু j+1 ইন্টু বি, এটা ভীষণ ইম্পর্টেন্ট, এটাই লাগবে জে ইন্টু j+1 ইন্টু বি। এবার যেটা 0 হলে এই জিরোটা 0 হচ্ছে, কারণ 0 ইন্টু 0+1, তার মানে 0 পয়েন্ট এনার্জি ইজ 0 অ্যান্ড দিস ডাজ নট ভায়োলেট হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। এটা স্যার নিশ্চয়ই আগে করিয়েছে, আবার এখানে লেখা আছে কেন করে না, এটা তোমরা ওখানে গিয়ে পড়ে নেবে। এটা নিশ্চয়ই জানো, এটা স্যার পড়িয়েছে যখন পড়ানো হয়েছে। যে আর একবার যদি তোমরা মনে না থাকে, মনে যদি করতে চাও একবার ওই জায়গাটা গিয়ে জায়গাটা দেখে নেবে বইতে বা স্যার নোটে দেখে নেবে যে 0 পয়েন্ট এনার্জি 0, তারপরেও কিন্তু এটা হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালকে ভায়োলেট করে না, কারণ এটা রোটেশনাল মোশন বলে। ঠিক আছে, যেটা যদি 1 হয় তাহলে এনার্জিটা হয়ে যাবে, যে জায়গায় 1 বসাও 2b, যেটা 2 হলে 6b, যেটা 3 হলে 12b অ্যান্ড সো অন, এইভাবে পারবে। এইবার এনার্জি গ্যাপ বিটুইন টু সাকসেসিভ এনার্জি লেভেল কি হবে, ধরো জেথ লেভেল আর j+1 লেভেল, এই দুটোর মধ্যে এনার্জি গ্যাপ কি হবে, তাহলে ডেল্টা এপসিলন জে ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স কি লিখতে পারি, জের জায়গায় লিখবো j+1, মানে বেশ j+1 আর মানে j+1 তম স্টেট আর জে স্টেটের মধ্যে এনার্জি গ্যাপ কি হবে, তাহলে দেখ জাস্ট ওইভাবে লিখবো এপসিলন j+1 মাইনাস এপসিলন জে। তাহলে এপসিলন j+1 এর জন্য মানে ওই এনার্জি এক্সপ্রেশনটা কি হবে, মানে জে ইন্টু j+1, এখন জেটাই হচ্ছে j+1, তার মানে j+1 ইন্টু j+2 ইন্টু বি মাইনাস এটা হচ্ছে জে ইন্টু j+1 ইন্টু বি, এটাকে যদি সলভ করি এটা আসে হচ্ছে 2b ইন্টু j+1, এটা হচ্ছে
এনার্জি গ্যাপ বিটুইন টু সাকসেসিভ মানে স্পেসিং বিটুইন টু সাকসেসিভ এনার্জি লেভেলটা আলটিমেটলি হয়ে যায় 2b ইন্টু j+1, যেটা মানে বলছে যে উইথ ইনক্রিজিং মানে এখানে কি বিটা কোন একটা পার্টিকুলার মলিকুলার ক্ষেত্রে কনস্ট্যান্ট, তার মানে যে যত বাড়বে এনার্জি মানে স্পেসিং বিটুইন টু সাকসেসিভ এনার্জি লেভেল তত বাড়বে, মানে যে এর সাথে প্রপোর্শনাল, তার মানে উইথ ইনক্রিজিং ভ্যালু অফ জে ডেল্টা এপসিলন সেটা বাড়বে। তার মানে স্পেসিং বিটুইন টু সাকসেসিভ এনার্জি লেভেল ইনক্রিজেস উইথ ইনক্রিজিং রোটেশনাল কোয়ান্টাম নাম্বার জে, এই এক্সপ্রেশনটা থেকে। তাহলে এইবার এখন যদি আমি যে মানে এই ডেল্টা এপসিলন বারটা বার করি, মানে তোমার হচ্ছে গিয়ে 0 আর 1 মানে 0 আর 1 লেভেলের মধ্যে, তাহলে এটা কি হবে মানে এখানে হচ্ছে যেটা আমি তুমি 0 বসিয়ে দিতে পারো বা j+1 মানে j থেকে j+1 হচ্ছে, তো তার মানে 0 থেকে 1 মানে j থেকে j+1, আইদার জেটাকে 0 বসাও অথবা j+1টাকে b1 বসাও, তাহলে এটা 2b। তারপর এটা 1 থেকে 2 এর জন্য হয়ে যাবে 4b, 2 থেকে 3 এর জন্য হয়ে যাবে 6b, তারপর এটা 8b, এইভাবে হবে। তার মানে দেখো এখানে ব্যাপারটা কি হচ্ছে, মানে এই জিনিসটার মানে কি, জিনিসটার মানে হচ্ছে ধরো 0 থেকে 1 এ ট্রানজিশন হচ্ছে, তার জন্য তুমি একটা লাইন পাচ্ছ, একটা স্পেক্ট্রাল লাইন পাচ্ছ, সেই স্পেক্ট্রাল লাইনটা তুমি পেলে 2b তে। নেক্সট 1 থেকে 2 এ ট্রানজিশন হচ্ছে, তার জন্য তুমি আরেকটা স্পেক্ট্রাল লাইন পাচ্ছ, সেটা পেলে 4b তে। তারপরে আরেকটা হচ্ছে 2 থেকে 3 হচ্ছে, সেটা পেলে 6b তে। আচ্ছা, তারও আগে যেটা এইখানে বলি, এই যে এইখানে যে ব্যাপারটা আছে হচ্ছে যে এই যে এনার্জি গ্যাপটা যেভাবে বাড়ছে আর কি, মানে যত আর কি তুমি ওপরে যাচ্ছ তত এনার্জি গ্যাপটা বাড়তে থাকছে আর কি। তো সেই জিনিসটা আগে দেখা যাক, সেটা হচ্ছে এইটা দিয়ে, এই ছবিটা দিয়ে দেখানো হয়েছে। প্রথমে এপসিলন 0 এর জন্য এনার্জিটা 0, তারপরে এপসিলন 1 এর জন্য এনার্জিটা 2b, এই যে আগের পাশে দেখানো আছে। তারপরে এপসিলন 2টা হচ্ছে যেটা 2 এর জন্য 6b, তার মানে প্রথমে 2b, তারপর এটা 4b, তারপর এটা 6b, তারপর এটা 12b, এইভাবে এনার্জি গ্যাপটা বাড়ছে, মানে উইথ ইনক্রিজিং কোয়ান্টাম নাম্বার যে এনার্জি গ্যাপ বিটুইন টু সাকসেসিভ এনার্জি লেভেল কিন্তু আস্তে আস্তে বাড়ছে, এনার্জি গ্যাপটা শুধু বাড়ছে না, মানে এনার্জি গ্যাপ বাড়ছে না, মানে এনার্জিটা বাড়তে থাকছে, সেই জন্য এনার্জি গ্যাপটা বাড়তে থাকছে, যেটা হচ্ছে এটা থেকে দেখা যাচ্ছে। এটা হচ্ছে 1 নম্বর, সেটা হচ্ছে এই ছবিটা দিয়ে দেখানো হচ্ছে। আর এখানে স্পেক্ট্রাল লাইনের যে ব্যাপারটা বললাম, যে প্রথমে 0 থেকে 1 এ ট্রানজিশন হচ্ছে, তুমি দাঁড়াও এখানে এই যে এই ছবিটা দেখো, 0 থেকে 1 এ ট্রানজিশন হচ্ছে, তুমি 2b তে একটা লাইন পাচ্ছ। 1 থেকে 2 তে ট্রানজিশন হচ্ছে, তুমি 4b তে একটা লাইন পাচ্ছ। এবং ওই যে একটা ট্রানজিশন হচ্ছে, তার জন্য তুমি এক একটা স্পেক্ট্রাল লাইন পাচ্ছ, মানে এই এক একটা লাইনকে বলা হচ্ছে স্পেক্ট্রাল লাইন। এটা হচ্ছে এক একটা স্পেক্ট্রাল লাইন, এবং তুমি পার্টিকুলার ইন্টেন্সিটি তুমি জানো না কত কি হচ্ছে, সেই জন্য এখানেই ভেঙে ভেঙে দিয়েছে, মানে এটা একটা রাফ করা হচ্ছে, তো সেই জন্য এরকম ভেঙে, মানে এরকম একটা ব্যাপার বলা হয়েছে আর কি। যাই হোক, তো এরকম তুমি মানে এক একটা ট্রানজিশন হচ্ছে, তার জন্য তুমি এক একটা স্পেক্ট্রাল লাইন পাচ্ছ। তাহলে প্রথমে 0 থেকে 1 এর জন্য তুমি 2b তে পেলে, তারপরে 1 থেকে 2 এর জন্য তুমি 4b তে পেলে, 2 থেকে 3 এর জন্য তুমি 6b তে পেলে। সেটা কি করে পাচ্ছ, সেটা হচ্ছে এই ইকুয়েশন অনুযায়ী, কারণ তুমি ওই এক মানে সবসময় তুমি কিন্তু একটা করে গ্যাপ রাখছো, তার কারণ হচ্ছে রোটেশনাল স্পেকট্রোস্কোপির সিলেকশন রুল হচ্ছে ডেল্টা জে যেটা, সেটাকে +-1 হতে হবে, তার বেশি হতে পারে না, ঠিক আছে? সেজন্য তুমি সবসময় একটা করেই গ্যাপ রাখছো, এবং তুমি জানো ওই রকম গ্যাপের ক্ষেত্রে এনার্জি মানে গ্যাপটা হয় হচ্ছে 2b ইন্টু j+1। তাহলে তুমি সেইভাবে এগোচ্ছো, এবং প্রত্যেকটা ট্রানজিশনের ক্ষেত্রে তুমি এরকম একটা করে লাইন পাচ্ছ, যেটা দেখো আলটিমেটলি প্রত্যেকটা লাইনের মধ্যে গ্যাপ কিন্তু 2b। তার মানে রোটেশনাল স্পেকট্রাতে স্পেকট্রাল লাইনস আর ইকুইস্পেসড, এটা হয়, ইকুইস্পেসড হয়। তাহলে আই ইন্টেন্সিটি ভার্সেস নিউ বার যদি প্লট করো ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স, তুমি এরকম কিছু স্পেকট্রাল লাইন পাবে, যাদের প্রত্যেকের মধ্যে গ্যাপটা কিন্তু 2b করে হবে। এবার নর্মালি এক্সপেরিমেন্টালিস্টরা এই গ্যাপটা দিয়ে দেয়, এই গ্যাপটা বলে দেয়, বা হয়তো বলে দেয় যে তোমাকে দুটো আলাদা আলাদা স্পেকট্রাল লাইন বলে দেবে উইথ ডেল্টা যে +-1 অবশ্যই, তখন তোমাকে ওই দুটোর মাইনাস নিয়ে যেটাকে 2bর সাথে সমান করতে হবে, এবং বি এর এক্সপ্রেশন তুমি জানো, যার মধ্যে বেশিটাই কনস্ট্যান্ট, শুধু আইটা ভ্যারিয়েবল, সেখান থেকে তুমি আই এবং আই থেকে বন্ড লেন্থ বা তার রিডিউসড মাস বা কোনো একটা পার্টিকুলার আইসোটোপের মাস, এইগুলো তুমি বার করতে পারবে। এটাই কিন্তু অ্যাপ্লিকেশন অফ মানে রোটেশনাল আর কি, এটা অ্যাপ্লিকেশন অফ এই মানে রোটেশনাল স্পেকট্রোস্কোপি বা মাইক্রোস্পেকট্রোস্কোপির অ্যাপ্লিকেশন কিন্তু এখানেই আছে। তো
তো সেটাই এখানে বলা হয়েছে যে এই আর কি মানে অ্যাপ্লিকেশন অফ রোটেশনাল রিজিড রোটার মডেল রোটেশনাল স্পেকট্রোস্কোপি or microwave spectroscopy for diatomik molecule. The model has the molecule has to be polar to be microwave active or to response in pure rotational spectroscopy. এটা হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া। মানে যে তোমাকে যদি মাইক্রোওয়েভ অ্যাক্টিভ যদি হতে হয় তাহলে মলিকুলটাকে প্রথমে আগে পোলার হতে হবে, তবেই ও মাইক্রোওয়েভ রিজিয়ানে সারা মানে মাইক্রোওয়েভ লাইটে রেসপন্স করবে, মাইক্রোওয়েভ ওয়েভ লেন্থের লাইটে রেসপন্স করবে এবং মাইক্রোওয়েভ অ্যাক্টিভ হবে। মানে দ্য মলিকুল হ্যাজ টু বি পোলার, এটা হচ্ছে প্রথম কথা, তাকে প্রথমে পোলার হতে হবে, এটা হচ্ছে প্রথম কথা, যাতে করে সো দ্যাট যথেষ্ট সেপারেশন থাকে এবং সেই সেপারেশন থেকে তুমি একটা মোমেন্ট অফ ইনার্শিয়া বার করবে, মোমেন্ট অফ ইনার্শিয়া সেন্টার অফ মাস নিতে পারবে, সেন্টার অফ মাস নিতে পারলে তারপর পরপর হবে। মানে প্রথমে তাকে পোলার হতে হবে। এটাকে আরো ভালো করে আমরা পরে পড়তে পারবো যখন আরো অ্যাডভান্স স্পেকট্রোস্কোপি পড়বে। এখন আর কি জাস্ট কোয়ান্টাম মেকানিক্স পড়ছি, এবার সেই পার্টিকুলার মডেলের কি কেমিস্ট্রিতে অ্যাপ্লিকেশন আছে সেটা দেখে নিচ্ছি। তাহলে প্রথমত তাকে পোলার হতে হবে, ঠিক আছে এইটা। আচ্ছা, তার হেটেরোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুল ক্যান গিভ মাইক্রোস্পেকট্রোস্কোপি, তার মানে বাট হোমোনিউক্লিয়ার যেমন হাইড্রোজেন H2 মলিকুল Cl2 I2 এইগুলো তো যেহেতু পোলার না, তারা রোটেশনাল স্পেকট্রোস্কোপিতে সাড়া দেবে না। তার মানে হেটেরোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুল হতে হবে। সিলেকশন রুল হচ্ছে ডেল্টা J +-1 বললাম একটু আগে। ফ্রিকোয়েন্সি অফ ট্রানজিশন ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স, মানে কি, মানে ওই যে ওই এক একটা স্পেকট্রাল লাইন, এই যে এক একটা স্পেকট্রাল লাইন মানে এক একটা এনার্জি গ্যাপ, এক একটা স্পেকট্রাল লাইন এক একটা বেসিক্যালি ফ্রিকোয়েন্সি দেবে ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স। তো সেইটাকেই বলা হয়েছে নিউ বার, মানে বেসিক্যালি এটা হচ্ছে এক একটা স্পেকট্রাল লাইন আর কি, তার ফ্রিকোয়েন্সি নিউ বার ফর দ্য ট্রানজিশন J to J+1 এর জন্য, সেটা 2B into J+1 একটু আগেই করেছি একই রকম। তাহলে যথারীতি এগুলো যদি বসাই তাহলে 2B 4B 6B এইভাবে হচ্ছে, মানে যারা হচ্ছে ইকুইস্পেসড, একটু আগেই এগুলো বলেছি। সেটাকে এই ছবিতে এখানে লেখা হয়েছে আর দেখানো হয়েছে, যেটা একটু আগেই এক্সপ্লেন করলাম। তাহলে এই সেম জিনিস সেটা হচ্ছে আন্ডার রিজিডেটেড অ্যাপ্রক্সিমেশন রোটেশনাল স্পেকট্রাল লাইনস আর ইকুইস্পেসড, যেটা বললাম। আচ্ছা, ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থ হবে হেটেরোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুল ক্যান বি ডিটারমাইন্ড ফর মাইক্রোওয়েভ স্পেকট্রা। কিভাবে? ওই যেটা আমি একটু আগে বলেছিলাম যে হয়তো তোমার কোনো একটা পার্টিকুলার প্রবলেমের ক্ষেত্রে তোমাকে দুটো স্পেকট্রাল লাইন বলে দিয়েছে যাদের মধ্যে গ্যাপটা 2B হবে, সেখান থেকে তুমি বি এর এক্সপ্রেশন জানো, বি এর এক্সপ্রেশনের মধ্যে সবকটাই কনস্ট্যান্ট, তুমি সবকিছু জানো, শুধু আইটা ভ্যারিয়েবল, আইটার সমান মিউ আর স্কোয়ার লিখবে বা এম আর স্কোয়ার বা মিউ আর স্কোয়ার লিখবে, মিউটা তুমি বের করে নিতে পারো, যদি তুমি M1 M2 জানো সেখান থেকে তুমি আরটা বার করতে পারবে। তাহলে from the microwave spectra of a heteronuclear diatomic molecule measure the spacing between two successive spectral line which is equal to 2B, যেটা আমি মুখে বললাম সেটাই লেখা আছে। From this spacing find the rotational constant B as B equals to this. We can find the bond length from here because আমরা জানি মিউটা হচ্ছে M1 M2 বা M1 plus M2। তোমাকে যদি এই ডায়াটমিক মলিকুলটা বলে দেয় তাহলে তুমি তার M1 জানতে পারবে, M2 জানতে পারবে, সেখান থেকে তুমি মিউ বার করতে পারবে, সেখান থেকে তুমি জাস্ট হচ্ছে গিয়ে ওই R0টাকে বার করে নিতে পারবে এবং অবশ্যই বি এর ভ্যালুটা বলে দিতে হবে, এভাবে বের করতে পারবে। ঠিক আছে, মানে ওই তোমাকে স্পেকট্রাল লাইনগুলো যদি বলে দেয় তাহলে তুমি সেটার গ্যাপটাকে 2Bর সাথে সমান করবে, বি এর পুরো জিনিসটাকে লিখবে, বাকি সবকিছু দেখবে তোমার জানা আছে, শুধু এখান থেকে R0টা জানা নেই, R0টা বার করে নিতে পারবে। ঠিক আছে, এটা হলো 1 নম্বর। আর একটা কি, আইসোটোপিক মাস বার করতে পারবে। আইসোটোপিক মাস কি করে বার করতে পারবে? ওই একই সেম। সেক্ষেত্রে তোমাকে বন্ড লেন্থ হয়তো বলে দেবে, সেক্ষেত্রে তোমাকে বন্ড লেন্থগুলো বলে দেবে যে ধরো মানে C12O6 হলো, O16 হলো, তার ক্ষেত্রে তুমি মিউটা জানো, মিউটা হচ্ছে এরকম একটা তুমি লিখতে পারবে যেখানে তুমি প্রত্যেকটা জানো আর কি, মাস অফ C12 মাস অফ O16 তুমি জানো, মিউ বার করে নিতে পারবে। আর একটা আইসোটোপিক বলে দিয়েছে যার সিটার মাস তোমাকে বার করতে হবে, ওই অ্যাটমিক মাসটা বার করতে হবে, অক্সিজেনটা 16 বলে দিয়েছে, তাহলে মিউ স্টারটা হবে ধরো এম অফ সি স্টার, এটা তোমাকে বার করতে হবে, এম আর বাকি এগুলো আছে।
আচ্ছা, এর পার্টিকুলার এর জন্য বিটা তুমি লিখতে পারো h/8 পাই স্কয়ার মিউ r0 স্কয়ার ইনটু সি। আর এটার জন্য তুমি একই রকম ভাবে লিখতে পারো, এখানে তুমি মিউ বের করবে, এখানে মিউ স্টার বার করবে। আর তোমাকে হয়তো এখানে অ্যাজিউম করে নিতে হবে যে, ওরা বলেও দেবে এবং অ্যাজিউম করে নিতে হবে যে এই আইসোটোপ চেঞ্জের জন্য বন্ড লেন্থের কোনো চেঞ্জ হয়নি। তাহলে এখানেও r0 স্কয়ার, এখানেও r0 স্কয়ার থাকবে, যে অ্যাজিউম দ্যাট ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থ ডাজ নট চেঞ্জ ডিউ টু আইসোটোপিক ডিস্ট্রিবিউশন। তাহলে বি বাই বি স্টার ইকুয়ালস টু কি হয়ে যাবে, দেখো সবকিছু কনস্ট্যান্ট, সবই তাহলে কেটে যাচ্ছে। তাহলে আলটিমেটলি যেহেতু বিটা মানে ইনভার্সলি প্রপোর্শনাল টু মিউ, তার মানে বি বাই বি স্টার ইজ ইকুয়ালস টু মিউ স্টার বাই মিউ হয়ে যাবে। এবার তুমি মিউ স্টারটা জানো, মিউটা জানো, এখানে সমস্ত কিছু জানা তোমার আছে। মানে মানে তুমি এই যে মিউ স্টারের মধ্যে তুমি শুধু একটা জিনিস জানো না, বাকিটা জানো, মিউ এর সবকিছু জানো। আর বি আর বি স্টার তোমাকে আলাদা করে তার ভ্যালু মানে তোমার নাম্বারস গুলো বলে দিয়েছে। তাহলে এখান থেকে তুমি এমসিটা বার করে নিতে পারবে। এইভাবে আইসোটোপিক মাস বার করা যায়। তাহলে রোটেশনাল স্পেকট্রোস্কোপি দিয়ে কি করা যাচ্ছে, হেটারো অ্যাটমিক মানে মানে হেটারো নিউক্লিয়ার ডায়াটমিক মলিকুলের জন্য হচ্ছে হেটারোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুলের জন্য বন্ড লেন্থ বার করা যায়। অবশ্যই তাকে পোলার অ্যাক্টিভ হতে হবে, পোলার হতে হবে, তাহলেই সে মানে রোটেশনাল স্পেকট্রোস্কোপিতে সাড়া দেবে। সেই জন্য হেটারোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুলই হতে হবে এবং তার সাথে আইসোটোপিক মাস বার করা যায়। তাহলে এই হচ্ছে রিজিড রোটার এবং রোটেশনাল স্পেকট্রোস্কোপি। এটা লিখে লিখে পড়ালে দুদিন লেগে যেত, আমি মুখে বলে দিলাম বলে আজকেই হয়ে গেল। এবার আমি স্যারকে একবার জিজ্ঞাসা করে নেবো যে আর একবার আমি লিখে লিখে করিয়ে দেবো কিনা, কি হবে, তাহলে তোমরা তাহলে আরো হয়তো ভালো হয়ে যাবে। তবে আমার মনে হয় তোমরা আজকে হয়তো বুঝতে পেরেছো সবকিছু। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ব্যাপার। এরপরে আমরা হাইড্রোজেন অ্যাটমে ঢুকে যাব। যদি আমি সবকিছু ঠিক করে নিতে পারি আমি পড়াবো, নইলে স্যার পড়াবে। হাইড্রোজেন অ্যাটমে ভালোই ক্লাস লাগবে, 3-4টে ক্লাস তো লাগবেই। ঠিক আছে, বলো সবাই বুঝতে পেরেছো কিনা বলো আজকের ক্লাস। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে এটা ভালো করে পড়ো। হ্যাঁ, আর ওই যে ওই মানে ওই হাইজেনবার্গ আনসাইক্লোপিডিয়া প্রিন্সিপাল যেটা বললাম, ওটা যদি একবার দেখে নিতে পারো পুরানো ক্লাসে গিয়ে, বাকিটা আর কিছু আজকের ক্লাসে আমি বলিনি। তো এটা ভালো করে পড়ো, নেক্সট দিন আমরা হাইড্রোজেন অ্যাটম শুরু করবো, আমি এবার স্যার শুরু করবো। ঠিক আছে, ঠিক আছে তাহলে। হ্যাঁ, কোনো অসুবিধা হলে আমার সাথে যোগাযোগ করো, নাহলে স্যারের ক্লাস তো আছে।